তো আজকে যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেস বা জাতি। রেস বা জাতি এই সম্বন্ধে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো রেস বা জাতি এই জিনিসটা যাওয়ার আগে তোমাদের একটা জিনিস বলে দিই যে এই ক্লাসটা কিন্তু অনেকটা বড় হবে, প্রায় 1 ঘন্টা বা তার সামান্য বেশি হতে পারে, কারণ অনেক কিছু ডিটেলস এখানে আলোচনা করার জন্য এই ক্লাসটা কিন্তু এমনিতে একটু বড় হবে, ঠিক আছে? তো রেস বা জাতি ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে। তার আগে আমাদের এই সম্বন্ধে কয়েকটা জিনিস আগে জেনে নিতে হবে, ঠিক আছে? রেস বা জাতি এবং এর সঙ্গে একটা কনসেপ্ট আছে এথনিসিটি, ঠিক আছে? দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট কনসেপ্ট, আলাদা আলাদা কনসেপ্ট। তো আগেই বলে দিই যে এই টপিকটার উপরে টোটাল 3টে ক্লাস হবে। একটা হচ্ছে আজকে যেটা করছি, এটা টোটালি রেস কি বা এই যাবতীয় জিনিস যেগুলো রয়েছে রেস সম্বন্ধীয় সব থাকবে এটাতে। সেকেন্ড ক্লাস যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ভারতীয় যারা মানুষজন রয়েছেন তাদেরকে কিন্তু কি করা হয়েছে, কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, কয়েকটা রেসিয়াল গ্রুপে আমাদের ভাগ করা হয়েছে। তার তার মধ্যে দুজনকার নাম আছে, একজন হচ্ছে রিজলে আর একজনের নাম হচ্ছে বিএস গুহ। এই দুজনকার মত অনুসারে যে ভাগটা সেটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। এবং 3 নম্বর যে ক্লাসটা হবে সেটা টোটালি হবে এথনিসিটির উপরে, ঠিক আছে? এবং সেখানে রেস এবং এথনিসিটির পার্থক্যটাও আমি কিন্তু আলোচনা করে দেবো। আচ্ছা, আজকে আমরা রেস নিয়ে আলোচনা করব। তো রেস সম্বন্ধে জানার আগে আমাকে জানতে হবে যে এই শব্দটা মানে কোথা থেকে এলো বা কেন আমরা এটা ইউজ করবো বা কেন এটা আমাদের পড়তে হচ্ছে। তার আগে আমাদের একটা টার্ম খুব ইম্পর্টেন্ট যেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? সেটা একটু আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা পপুলেশন কম্পোজিশন বলে একটা কথা শুনেছো, পপুলেশন কম্পোজিশন। পপুলেশন কম্পোজিশন বা আমরা যদি বাংলায় বলি তাহলে সেক্ষেত্রে হবে কি জনসংখ্যার গঠন বা জনসংখ্যা গঠন। তো এই জনসংখ্যা গঠন ব্যাপারটাকে এটাকে জানতে হবে, তবে যে আমি রেসটা কি ব্যাপার সেটা ভালো বুঝতে পারবো। তো পপুলেশন কম্পোজিশন বা জনসংখ্যার গঠন আমরা টুকটাক পড়ে এসেছি, সেখানে দেখো দুটো ওয়ার্ড এখানে রয়েছে, একটা হচ্ছে কম্পোজিশন বা আরেকটা রয়েছে আমাদের পপুলেশন। পপুলেশন মানে তো আমরা জানি মেনলি যেটাকে আমরা জনসংখ্যা বলে থাকি, তাই তো? আর কম্পোজিশন মানে হচ্ছে গঠন। এবারে কম্পোজিশন শব্দটা কোথা থেকে এসছে? এই শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ কম্পোনিয়ার থেকে। এই শব্দটা এসছে একটা ল্যাটিন শব্দ, কোথা থেকে? ল্যাটিন শব্দ কম্পোনিয়ার থেকে এসছে, ল্যাটিন শব্দ কম্পোনিয়ার থেকে এসছে। তো এই ল্যাটিন শব্দ কম্পোনিয়ার অর্থ কি? অর্থ হচ্ছে পুট টুগেদার, পুট টুগেদার, পুট টুগেদার। বা যেটাকে আমরা যদি বলি বাংলা করি তাহলে একসঙ্গে আনা বা একত্রিত করা, একসঙ্গে আনা বা একত্রিত করা। তো আমরা এই পপুলেশন কম্পোজিশনটা অনেক ক্ষেত্রে পড়েছি আমরা, জনসংখ্যার গঠন। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এটা ল্যাটিন শব্দ কম্পোনিয়ার থেকে এসে, যার অর্থ হচ্ছে একসঙ্গে আনা বা একত্রিত করা। তাহলে এই কম্পোজিশন মানে হচ্ছে যে আমার যেটা দিয়ে কোনো কিছু তৈরি হচ্ছে, যেটা দিয়ে কোনো কিছু তৈরি হচ্ছে। তাহলে পপুলেশন কম্পোজিশন মানে যে উপাদানগুলো দিয়ে আমার কি হচ্ছে না পপুলেশনটা তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা কি বলতে পারি? পপুলেশন কম্পোজিশন বলতে পারি। আরো একটু যদি ভালো করে বলি তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে কোনো একটা জিনিস যেটা দিয়ে তৈরি করা হয়, যদি আমি একটা উদাহরণ দিই, একটা যদি বাড়ি তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে ওই বাড়িটা তৈরি করার জন্য আমি যদি বলি যে কি কি সেখানে আমাদের র মেটেরিয়াল বা কাঁচামাল লাগবে বা কি কি জিনিসপত্র লাগবে, তো তুমি বলবে যে এখানে আমাদের র মেটেরিয়াল বলতে সিমেন্ট, বালি বা আদার্স যেগুলো রয়েছে, ইট, ঠিক আছে, আরো যেগুলো রয়েছে রড, এগুলো হচ্ছে আমাদের একটা একটা কি একটা একটা হচ্ছে উপাদান, একটা একটা কি একটা একটা উপাদান। যে উপাদানগুলো একসঙ্গে মিলে কি তৈরি করবে? একটা স্ট্রাকচার, মানে ঘরটা তৈরি করবে। তাহলে এখানে ঘর হচ্ছে কোনটা? ঘর হচ্ছে এখানে পপুলেশন কম্পোজিশনটা, ঠিক আছে? আর প্রত্যেকটা যে উপাদান, এই উপাদানগুলো মিলেই কিন্তু আমার কি তৈরি করছে? ঘরটা তৈরি করছে। তার মানে পপুলেশন কম্পোজিশন হচ্ছে ওই ঘরটা, আর এর কিছু কি রয়েছে? উপাদান রয়েছে, যে উপাদানগুলো মিলে আমার কি করছে? আমার পুরো পপুলেশন কম্পোজিশনটা তৈরি করছে। মানে আমরা যদি পপুলেশন কম্পোজিশন বলি তাহলে সেক্ষেত্রে বলতে পারবে যে পপুলেশন কম্পোজিশন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা পদ্ধতি বা এমন একটা বিষয়বস্তু যেটা কি করছে, যেটা আমাদের পপুলেশনটাকে বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন শ্রেণীতে ভাগ করছে। কিরকম? পপুলেশন কম্পোজিশনে যদি আমি উপাদানগুলো দেখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পপুলেশন কম্পোজিশনের উপাদানের মধ্যে আমরা বলতে পারি এজ, আমরা বলতে পারি সেক্স, আমরা বলতে পারি রেস, আমরা বলতে পারি এথনিসিটি, এথনিসিটি, আমরা বলতে পারি, আমরা বলতে পারি এর মধ্যে এডুকেশন, আমরা বলতে পারি ইনকাম, আমরা বলতে পারি অকুপেশনাল স্ট্রাকচার, অকুপেশনাল স্ট্রাকচার বা যেটাকে আমরা বিভিন্ন মানুষ যে কাজ করছে আর কি সেটা, ঠিক আছে? এছাড়াও আমাদের হতে পারে আর কি হতে পারে? রুরাল আরবান কম্পোজিশন হতে পারে, রুরাল আর আরবান কম্পোজিশন। তাহলে আরো রয়েছে অনেক। এগুলো একটা একটা উপাদান, যে উপাদানগুলো মিলে আমার কি করছে? পপুলেশন কম্পোজিশন তৈরি করছে। আমি এজ গ্রুপের ভিত্তিতে বা বয়সের ভিত্তিতে আমরা কি করতে পারি? বিভিন্ন ভাগ করতে পারি, বা তোমরা হয়তো জেনেওছো 0 থেকে 15, 15 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 60 বা তার বেশি।
তাহলে এই যে আমি ভাগ করছি 0 থেকে 15, 15 থেকে 30 বা 30 থেকে 45, 45 থেকে 60 বা 60 এর বেশি, এই যে গ্রুপগুলো করছি, ক্লাসগুলো করছি, শ্রেণীগুলো করছি, এখানে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি 0 থেকে 15 এর মধ্যে কতজন ভারতের মানুষ রয়েছে, 15 থেকে 30 এর মধ্যে এখন ভারতে কতজন মানুষ রয়েছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? বয়স অনুযায়ী কিন্তু মানুষগুলোকে ভাগ করতে পারি। একই রকম ভাবে সেক্স অনুযায়ী করতে পারি, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার বিভিন্ন ভাগ করতে পারি। একই রকম ভাবে রেস এথনিসিটি পরে আছে, এডুকেশন হিসেবেও ভাগ করতে পারি। কেউ মাধ্যমিক পাস, কেউ এইচএস পাস, কলেজ পাস, গ্রাজুয়েশন, পিএইচডি যে কোনো হতে পারে। সেই হিসেবে আমরা কাউন্টিং করতে পারি, ইনকামের ভিত্তিতে করতে পারি, আমরা অকুপেশনাল স্ট্রাকচারের ভিত্তিতে করতে পারি, কেউ প্রাইমারি সেক্টর, কেউ সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি, কোয়াটারনারি, কুইনারি বিভিন্নভাবে ভাগ করতে পারি। রুরাল আরবান হিসেবেও ভাগ করতে পারি। আমরা জানি যে আমাদের 68% কাছাকাছি কোথায় থাকে না, আমাদের ভারতের ক্ষেত্রে রুরাল এরিয়াতে মানুষ বাস করে। আরবান এরিয়াতে বাকি বাকি যে পার্সেন্টেজ সেটা কিন্তু বাস করছে 21 পয়েন্ট সামথিং আছে। তাহলে এই যে আমরা এতগুলো বেসিক বা এতগুলো উপাদান বা এলিমেন্টের ভিত্তিতে আমরা কি করছি? পপুলেশনটাকে বিভিন্ন ক্লাসে ভাগ করতে পারছি। বোঝা গেল? তাহলে এই যে সমস্ত উপাদানগুলো, এগুলোকে আমরা একসঙ্গে কি বলবো? এগুলোকে একসঙ্গে বলবো পপুলেশন কম্পোজিশন বা জনসংখ্যার গঠন। তার মধ্যে একটা আমাদের কি রয়েছে? রেস বলে একটা আমাদের গঠন রয়েছে এবং এথনিসিটি বলে রয়েছে। আমরা যেহেতু আজকে রেস পড়ছি তার জন্য রেস নিয়ে আলোচনা করব। তাহলে রেস বা জাতি যে ব্যাপারটা, এর ভিত্তিতেও আমরা কি করতে পারি? আমরা কিন্তু পুরো এন্টায়ার যে পপুলেশন, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হোক বা গোটা পৃথিবীর ক্ষেত্রে হোক, আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ক্লাসে কিন্তু ভাগ করতে পারি, বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। তাহলে রেস হচ্ছে একটা কি? রেস হচ্ছে একটা পপুলেশন কম্পোজিশনের একটা উপাদান বা এলিমেন্ট, যেটাকে আমরা রেস বলছি সোজা ভাষায়। আরো যদি ভালো করে বলো, তাহলে আমরা বলতে পারি যে রেস হচ্ছে আমাদের এমন একটা উপাদান, যে উপাদানের ভিত্তিতে আমরা কি করতে পারি? আমরা আমরা যেমন এজ, সেক্স, এথনিসিটি, এডুকেশন, ইনকাম, এগুলোর ভিত্তিতে যেমন পপুলেশনকে ভাগ করতে পারি বা জনসংখ্যাকে ভাগ করতে পারি বিভিন্ন শ্রেণীতে, একই রকম ভাবে এই রেসের উপরে ভিত্তি করেও আমরা কিন্তু জনসংখ্যাটাকে ভাগ করতে পারি। বোঝা গেল? তাহলে পপুলেশন কম্পোজিশন মানে হচ্ছে এমন একটা উপাদান যেটা হচ্ছে আমাদের কি করছে না, এমন একটা বিষয় যেটা আমাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করছে পপুলেশনটাকে। আর রেস হচ্ছে তারই একটা উপাদান। বোঝা গেল কি বললাম? বা পপুলেশন কম্পোজিশন তুমি যদি ইংলিশে বলো তাহলে এরকম বলতে পারো যে পপুলেশন কম্পোজিশন ইজ দ্য গ্রুপিং অর ক্লাসিফিকেশন অফ হিউম্যান পপুলেশন বেসড অন ডিফারেন্ট ডেমোগ্রাফিক অ্যাসপেক্টস। ডেমোগ্রাফিক অ্যাসপেক্টস বলতে এইগুলোকে বোঝাচ্ছে, বিভিন্ন ধরনের ডেমোগ্রাফিক অ্যাসপেক্ট যেগুলো আর কি, জনসংখ্যার উপাদান যেগুলো, সেগুলোর ভিত্তিতে আমরা এন্টায়ার যে পপুলেশন, পুরো সমগ্র পপুলেশনটাকে ভাগ করতে পারছি। এটাকে জনসংখ্যার গঠন বলছে। বোঝা গেল? আর ওরই একটা উপাদান হচ্ছে রেস। এবার রেস সম্বন্ধে আমরা ভালো করে জানবো যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে রেস সম্বন্ধে আমাকে জানতে হবে। তো রেস সম্বন্ধে জানার আগে আমাকে জানতে হবে এর নামকরণটা কোথা থেকে এলো। রেস, এই রেস কথাটা এলো কোথা থেকে? তো মনে রাখবে যে ফ্রান্সের একজন নৃতত্ত্ববিদ ছিলেন, ফ্রান্সের একজন নৃতত্ত্ববিদ ছিলেন, তার নাম হচ্ছে বাফেন। নৃতত্ত্ববিদ ছিলেন বা অ্যানথ্রোপোজিওলজিস্ট আমরা বলতে পারি, নৃতত্ত্ববিদ। তো সেক্ষেত্রে তার নাম মানে তিনি নামটা দিয়েছিলেন সেটা হচ্ছে বাফেন। বাফেন, ঠিক আছে? বাফেন কিন্তু কি করেছিলেন? এই বাফেন কিন্তু প্রথম এই রেস শব্দটা কিন্তু ব্যবহার করেছিলেন। ঠিক আছে? এবারে এই রেস শব্দটা এলো কোথা থেকে? কেউ কেউ বলে এটা ইতালীয় শব্দ থেকে এসছে, কেউ কেউ বলে এটা ইতালীয় শব্দ থেকে এসছে। যে শব্দটা কি? যে শব্দটা হচ্ছে রেজ্জা। আর কেউ কেউ বলে যে এটা হচ্ছে ফরাসি শব্দ বা ফরাসি শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে রাস্যে, RASSE, রাস্যে। ঠিক আছে? এসছে। তাহলে কেউ কেউ বলে ইতালীয় শব্দ থেকে, কেউ কেউ বলে আবার ফরাসি শব্দ থেকে। তা দুটোরই অর্থ কি? দুটোরই অর্থ হচ্ছে পিপল অফ কমন ডিসেন্ট। এই দুটোরই অর্থ কি? এই দুটোরই অর্থ হচ্ছে পিপল অফ কমন ডিসেন্ট। কমন ডিসেন্ট, পিপল অফ কমন ডিসেন্ট, যার বাংলা যদি আমরা করি তাহলে সাধারণ বংশোদ্ভূত মানুষ। যদি এটা বাংলা করি তাহলে আমি বলতে পারি কি? সাধারণ বংশোদ্ভূত মানুষ। সাধারণ বংশোদ্ভূত মানুষ আমরা এটা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের এই শব্দটা এসছে রাজ্জা বা ফরাসি শব্দ রাস্যে থেকে, যেটার অর্থ হচ্ছে পিপল অফ কমন ডিসেন্ট বা সাধারণ বংশোদ্ভূত মানুষ, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে তারা কিন্তু এসেছে, এরকম আর কি। ঠিক আছে? আর এটা কে প্রথম বলেছিলেন? বাফেন কিন্তু এই কথাটা কিন্তু প্রথম বলেছিলেন। বোঝা গেল? তাহলে রেস বলতে আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে কি বলবো? রেসের একটা সংজ্ঞা দিতে হবে। তো মনে রাখবে রেস যখন সংজ্ঞা দেবো সেখানে একটা জিনিস খুব ভালো করে তোমরা মাথা ঢুকিয়ে নাও, যে রেসের ক্ষেত্রে আমরা সব থেকে মেইন যে জিনিসটাকে নিয়ে আমরা বেশি ঘাটাঘাটি করি বা যেটার উপর সব থেকে বেশি জোর দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা আমরা বলতে পারি দৈহিক বৈশিষ্ট্য। দৈহিক বৈশিষ্ট্যের উপরে কিন্তু সব থেকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়। দৈহিক বৈশিষ্ট্য বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের উপরে কিন্তু কি হয়? সব থেকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়।
তাহলে রেস যখন আমি বলবো তখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা রয়েছে বা অনেক তত্ত্ব রয়েছে, সেটা পরে আসছি। তো আপাতত এটা যদি সংজ্ঞায়িত করতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি বলবে যে রেস বা জাতি বলতে আমরা একদল মানুষকে বোঝাই, যে মানুষের বা যে সমস্ত মানুষদের কিছু নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো কি করে তাদেরকে অন্যান্য আমাদের মানুষের থেকে আলাদা করে বা অন্যান্য মানুষের গ্রুপের থেকে তাদেরকে আলাদা করে। মানে কি রকম দৈহিক বৈশিষ্ট্য বলতে কি রকম? দৈহিক বৈশিষ্ট্য বলতে দেহের যে বৈশিষ্ট্যগুলো, মানে সে কতটা লম্বা না বেটে না মিডিয়াম, বা তার মুখমণ্ডলের আকৃতি কিরকম, তার নাকের আকৃতি কিরকম, তার মাথার খুলির আকৃতি কিরকম, ঠিক আছে, তার স্কিনের কালার কিরকম বা চামড়ার রং কিরকম, ঠিক আছে, তার চোখের কালার কিরকম, তার ঠোঁটটা কিরকম, মোটা না সংকীর্ণ, ঠিক আছে, বা তার আমরা বলতে পারি যে চুলের গঠন কিরকম, ঠিক আছে, এইগুলোকে আমরা বলতে পারি। আরো এরকম অনেক রয়েছে, ব্লাড গ্রুপ কিরকম, এইগুলো হচ্ছে আমাদের দৈহিক বৈশিষ্ট্য। তাহলে সেই দৈহিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু কি করা হয়েছে, বিভিন্ন রেসে বা বিভিন্ন রেসগুলোতে ভাগ করা হয়েছে। তাহলে দৈহিক বৈশিষ্ট্য বলতে এগুলোকে বোঝাচ্ছে, দেহের যে বৈশিষ্ট্য। তাহলে রেস বলতে তুমি কি বলবে? রেস বলতে বলবে যে এমন একদল মানুষকে বোঝানো হয় যাদের শারীরিক কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, এবং এই বৈশিষ্ট্যগুলোই কি করে তাদেরকে আমাদের অন্য জাতি থেকে তাদেরকে পৃথক করে। বোঝা গেল কি বললাম? আমি যদি বলি যে এখানে একদল মানুষ রয়েছে, এই একদল মানুষের মধ্যে যারা যারা রয়েছে তাদের সবাই হচ্ছে লম্বা, প্রচন্ড লম্বা। এই এত লম্বা মানুষ আর কোথাও নেই। তাহলে এরা কি হবে? এরা বিশেষভাবে আলাদা হয়ে যাবে। কিসের ভিত্তিতে আলাদা হবে? এদের উচ্চতার ভিত্তিতে আলাদা হবে। হতে পারে। বা এরকম দেখা গেল যে এখানে যারা মানুষরা রয়েছে তাদের নাক অনেক মোটা। এরকম মোটা নাক আর কোথাও নেই। তাহলে সেই ক্ষেত্রে তারা কিসের ভিত্তিতে আলাদা হলো অন্যান্য লোকের থেকে? না ওই নাকটার ভিত্তিতে আলাদা হলো। তাহলে এই যে দৈহিক বৈশিষ্ট্যগুলো, এর ভিত্তিতে আমাদের কি হবে না, এর ভিত্তিতে আমাদের কিন্তু পুরো ক্লাসিফিকেশনটা করা হবে বা বিভিন্ন রেসে ভাগ করা হবে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে ভাগ করা হবে, তখন তাকে আমরা রেস বলবো। বোঝা গেল? তাহলে রেস বা জাতি বলতে আমরা এমন একদল মানুষকে বোঝাই যাদের নির্দিষ্ট কিছু শারীরিক বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর জন্য তাদেরকে কিন্তু কি করা হয়, অন্যান্য গ্রুপ থেকে তাদেরকে পৃথকভাবে দেখা হয় বা আলাদা করা হয়। এবার বিভিন্ন গ্রুপ হতে পারে, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে, সেটা একই ধরনের বৈশিষ্ট্য, মানে একই ধরনের বৈশিষ্ট্য হবে এরকম কোনো মানে নেই। আমি শুধু শুধু উচ্চতার বৈশিষ্ট্য হবে তার কোনো মানে নেই। সেটা চুলের বৈশিষ্ট্য হতে পারে, সেটা আমাদের মাথার খুলির বৈশিষ্ট্য হতে পারে, যে কোনো হতে পারে। কিন্তু এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যেটার ভিত্তিতে তাদেরকে অন্যান্য লোকের থেকে আলাদা করা যাবে এবং তাদেরকে একটা নির্দিষ্ট নাম দেওয়া হবে রেসিয়াল গ্রুপ হিসাবে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তুমি বলতে পারো। রেস বলতে এইটুকু মনে রাখলেই হবে। মানে রেস হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখলাম না পপুলেশন কম্পোজিশনের একটা উপাদান হচ্ছে রেস। মানে রেস হচ্ছে রেসের মাধ্যমে বা রেস বা জাতির মাধ্যমে আমরা কি করতে পারি, সমস্ত মানুষগুলোকে আমরা কতকগুলো শ্রেণীতে ভাগ করতে পারি। ঠিক আছে, কতকগুলো শ্রেণীতে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি করা হয় না, দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয়, যা মেনলি জিনের উপরে, বেশিরভাগটাই জিনের উপরে নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে পরিবেশগত আমাদের প্রভাব রয়েছে, পরিবেশের প্রভাব রয়েছে, কিন্তু ম্যাক্সিমামটা জিনের কারণেই কিন্তু হয়ে থাকে এবং সেই কারণটার ভিত্তিতে ভাগটা করা হয়ে থাকে। তাহলে তুমি যদি আরো একটু ভালো করে বলতে পারো যে রেস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ হিউম্যান বেসড আপন জেনেটিক ক্লাসিফিকেশন, ঠিক আছে, সরি জেনেটিক ক্যারেক্টারিস্টিক, জেনেটিক ক্যারেক্টারিস্টিক। তাহলে আমরা বলতে পারি যে রেস হচ্ছে এমন একটা ব্যাপার যেটাতে আমাদের কি করা হয়, হিউম্যানকে ক্লাসিফাই করা হয়, হিউম্যানকে মানে শ্রেণীবদ্ধ করা হয়, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, এবং যেটা ভিত্তি করা হচ্ছে কিসের উপরে না, যেটা ভিত্তি করা হচ্ছে জেনেটিক ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন ধরনের যে জিনগত বৈশিষ্ট্য তার উপরে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবারে এই যে রেস আমি বলছি, এই রেসের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা পরে আসছি। এবারে এই যে কিভাবে এই এত এত ধরনের রেস কিভাবে তৈরি হলো, বিভিন্ন ধরনের রেসিয়াল গ্রুপ আমরা দেখতে পাবো, বিভিন্ন ধরনের জাতি গোষ্ঠী আমরা দেখতে পাবো, সেটা আমরা আসছি। কিন্তু এই এত ধরনের রেস কিভাবে তৈরি হলো, কিভাবে, এর বলছে দুটো ভিত্তি রয়েছে। কেউ কেউ বলছে এর ভিত্তিটা হচ্ছে বংশগত ভিত্তি, আর কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে পরিবেশগত ভিত্তি। দুটোই কিন্তু বলা হয়। কিছু কিছু বিজ্ঞানী মনে করছেন যে এটা হচ্ছে বংশগত ভিত্তি বা বায়োলজিক্যাল বা জৈবিক, আমরা বলতে পারি বায়োলজিক্যাল বা জৈবিক। আর কেউ কেউ বলছে এটা পুরোপুরি ভাবে কি হচ্ছে না, এনভায়রনমেন্টাল, পুরোপুরি ভাবে এনভায়রনমেন্টাল রয়েছে এটা। ঠিক আছে, এনভায়রনমেন্টাল। তো জৈবিক বা বংশগত ভিত্তিক কি বলছে, মানে এই 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 ভিত্তিতে বিশ্বাসী লোকজন কি বলছে, তারা বলছে যে আমাদের এখানে কিন্তু পরিবেশের কোনো কিন্তু গুরুত্ব নেই সেরকম ভাবে, পরিবেশের থেকে বংশগতির উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছেন। তারা বলছেন যে আমাদের প্রধান প্রধান যে নরগোষ্ঠীগুলো রয়েছে বা জাতিগোষ্ঠীগুলো রয়েছে, সেগুলো আমাদের ভিন্ন ভিন্ন বিভিন্ন পূর্বপুরুষের থেকে বংশ পরম্পরায় চলে আসে, সেটা পরে দেখছি আমি। ঠিক আছে। আর পরিবেশগত বলছেন যে না, বংশগতির ওপরও আরেকটা জিনিস
রয়েছে সেটা হচ্ছে পরিবেশগত বা এনভায়রনমেন্টাল। মানে পরিবেশ কিন্তু কি করে কিছুটা পরিমাণে হলেও কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করে, বংশগতির কোনো এখানে ভিত্তি নেই। মানে বংশগতির ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা জিনগত কারণে পূর্বপুরুষ থেকে চলে আসছে বৈশিষ্ট্যগুলো, আর পরিবেশগত বলছে যে না এটা পরিবেশগত কারণে আমাদের কিন্তু আস্তে 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 এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবারে এই উৎপত্তি সম্পর্কিত কিন্তু বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে, বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে। সেই তত্ত্বগুলোকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের পলিজেনেসিস তত্ত্ব বা আমাদের বলতে পারো যে বহু উৎস তত্ত্ব। একটা হচ্ছে বহু উৎস তত্ত্ব বা যেটাকে আমরা বলছি পলিজেনেসিস। পলিজেনেসিস আরেকটা রয়েছে আমাদের কি, আরেকটা রয়েছে একক উৎস তত্ত্ব। আরেকটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একক উৎস তত্ত্ব বা যেটাকে আমরা বলতে পারি কি মোনোজেনেসিস। মোনোজেনেসিস একটা হচ্ছে পলিজেনেসিস বা বহু উৎস তত্ত্ব, একটা হচ্ছে একক উৎস তত্ত্ব বা মোনোজেনেসিস। এই পলিজেনেসিস যারা বিশ্বাসী তারা তারা কি মনে করে, তারা মনে করে যে আমাদের একটা একটা নরগোষ্ঠী আমাদের আমাদের একটা মাত্র পূর্বপুরুষ থেকে নয়, বিভিন্ন ধরনের যে আলাদা আলাদা পূর্বপুরুষ সেখান থেকে উদ্ভূত হয়েছে। ঠিক আছে, আমাদের আমরা এরপরে দেখবো যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের নরগোষ্ঠীর নামকরণ করা হয়েছে, সেটা আমরা পরে আসছি। তার মধ্যে ককেশীয়য়েড, নিগ্রোয়েড, ঠিক আছে, মঙ্গোলয়েড, অস্ট্রেলীয়, এরকম ভাবে ভাগ করা হয়েছে। তো এই যে ভাগগুলো, প্রধান প্রধান যে ভাগগুলো করা হয়েছে সেগুলো বলছে যে প্রত্যেকটা নরগোষ্ঠী আলাদা আলাদা বংশ থেকে এসছে, মানে আলাদা আলাদা পূর্বপুরুষ থেকে এসছে। যেমন একটা উদাহরণের জন্য কেউ কেউ মানে বলছে যে ককেশীয় নরগোষ্ঠী যেটা, ঠিক আছে, ককেশীয় নরগোষ্ঠীটা এসেছে কোথা থেকে, না আমাদের নিয়ান্ডারথাল যে মানব, নিয়ান্ডারথাল, ঠিক আছে, নিয়ান্ডারথাল যে মানব রয়েছে, নিয়ান্ডারথাল মানব থেকে এসছে আমাদের ককেশীয় গোষ্ঠীটা। ঠিক আছে, আবার কেউ কেউ বলছে যে মঙ্গোলীয় গোষ্ঠী যেটা, মানে আমাদের যে মঙ্গোলীয়, চীন, তিব্বত, এশিয়ার কিছু অংশ, সেখানে দেখা যায় যে গোষ্ঠীটা, সেটা এসছে কোথা থেকে, না পিকিং মানব থেকে। সেটা এসছে কোথা থেকে, পিকিং মানব। ঠিক আছে, এরকম ভাবে বলা হচ্ছে আর কি। নিগ্রোটা বলছে রোডেসীয় গোষ্ঠী থেকে, এরকম রোডেসীয় মানব থেকে, এরকম করে কিন্তু বলছে যে ভিন্ন ভিন্ন পূর্বপুরুষ থেকে আমাদের ভিন্ন ভিন্ন নরগোষ্ঠী তৈরি হয়েছে। এটা বহু উৎস তত্ত্ব, মানে উৎসটা বহু, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। এটা থেকে একরকম, এটা থেকে একরকম, আরো দুটো রয়েছে এরকম আলাদা আলাদা। আর একক উৎস তত্ত্বে কি বলা আছে যে না, এদের এদের হচ্ছে কমন ডিসেন্ট, মানে এরা একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে আজকের দিনে এসেছে, মানে থিওরি অফ মোনোজেনেসিস, যেখানে বলা আছে যে একটাই পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে এখানে এসেছে। যখনই এরা এই কথাটা বলছে যে একই উৎস থেকে এসেছে, তখন একটা কথা, একটা পাল্টা তো সমালোচনা হবে যে যদি একটা জায়গা থেকে এদের উৎসটা হয়, তাহলে এত ধরনের যে আমরা মানুষ দেখতে পাচ্ছি বা এত ধরনের যে নরগোষ্ঠী দেখতে পাচ্ছি, সেই নরগোষ্ঠীর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে কেন, বা এত ডিফারেন্ট কেন? যদি একটা জায়গা থেকে উৎপত্তি হতো, তাহলে সেক্ষেত্রে সবাইকার বৈশিষ্ট্য এক ধরনের হতো। যেহেতু এরা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, তাহলে সবাইকার একই ধরনের বৈশিষ্ট্য হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেরকম তো নয়, কেউ লম্বা, কেউ বেটে, কারো মুখমণ্ডলের আকৃতি একরকম, নাকের আকৃতি একরকম, মাথার আকৃতি একরকম, এগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে এই যে ডিফারেন্সিয়েটটা হচ্ছে বা এই যে আমাদের পার্থক্য হচ্ছে, এটা কেন হচ্ছে? তখন এই একক উৎসের লোকজন কোনটাকে দায়ী করছে, এই পরিবেশগত বা এনভায়রনমেন্টাল ব্যাপারটাকে দায়ী করছে। এছাড়াও তারা আরো অনেকগুলো জিনিস দায়ী করছে। কিরকম জিনিস? কেউ কেউ বলছেন যে আমাদের অভিযোজন, যেটা অভিযোজন, অভিব্যক্তি, এই জায়গাটা, ঠিক আছে, এছাড়াও আমরা পরিব্যক্তি যেটা বলছি সেটা, ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন, এই জিনিসগুলোকে তারা কিন্তু কি করছে, তারা কিন্তু দায়ী করছে। এই জিনিসগুলোকে তারা কিন্তু দায়ী করছে। এছাড়াও সংকর জীব যেটাকে আমরা বলে থাকি, মানে হাইব্রিডাইজেশন যেটা হচ্ছে আর কি, ঠিক আছে, তো সেই জিনিসগুলোকে এই একক উৎসে দায়ী করা হচ্ছে। বলছে এই জিনিসগুলো হওয়ার জন্য কি হচ্ছে, আস্তে 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 চেঞ্জ হয়ে হয়ে আমাদের বিভিন্ন ধরনের নরগোষ্ঠী তৈরি হচ্ছে, কিন্তু উৎসটা একটাই। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু করা হচ্ছে। এছাড়াও আমাদের এর কিছু ভিত্তি রয়েছে, ভিত্তিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেমন গ্লোগার রুল রয়েছে, ঠিক আছে, এছাড়াও আমরা দেখতে পাবো যে আমাদের বার্ডসম্যানের রুল রয়েছে। তো সেগুলো অতটা ইম্পর্টেন্ট এখানে নয়, জাস্ট এইটুকু মনে রাখলে এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা যখন রেসিয়াল গ্রুপ নিয়ে পড়বো বা রেস নিয়ে পড়বো, তখন স্বাভাবিকভাবেই আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে খুব ভালো করে। যে রেস, আমরা সংজ্ঞাটা বুঝলাম, যে রেস বলতে আমরা বুঝবো যে এমন একদল মানুষ যাদের কিছু নির্দিষ্ট দৈহিক বৈশিষ্ট্য রয়েছে, দেহের বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে তাদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করা হচ্ছে, এবং যাদের নির্দিষ্ট নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং ওই বৈশিষ্ট্যগুলোর জন্যই ওরা কিন্তু বাকি মানুষজন থেকে আলাদা। বোঝা গেল? তাহলে এদের কিছু বৈশিষ্ট্য আমাকে জানতে হবে, কি ব্যাপার, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এদের নির্দিষ্ট একটা ভৌগোলিক ক্ষেত্র রয়েছে, যেখান থেকে তারা কিন্তু গড়ে উঠছে। একটা নির্দিষ্ট কি রয়েছে, ভৌগোলিক ক্ষেত্র রয়েছে, বা আমরা যদি ইংলিশে বলি তাহলে জিওগ্রাফিক্যাল লোকেশন। জিওগ্রাফিক্যাল কি রয়েছে, জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে। প্রত্যেকটা আমরা জাতির ক্ষেত্রে আমরা দেখবো জিওগ্রাফিক্যাল লোকেশন। আমি যদি গোটা ইন্ডিয়াটাকে একটা ইন্ডিয়াটাকে আমি বলছি যে ইন্ডিয়ান রেস, আমি বলছি ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক রেস আমরা দেখতে পাবো, কিন্তু ইন্ডিয়ান রেস বা আমরা ভারতীয় জাতি হিসাবে একটা ধরে নিচ্ছি, পুরো ভারতীয় একটা জাতি। এবারে
ভারতে নির্দিষ্ট কিছু কি রয়েছে, নির্দিষ্ট ল্যাটিটিউড লংগিটিউড বা অক্ষাংশ দ্রাঘিমাংশ রয়েছে। তাহলে ভারতের যে অক্ষাংশ দ্রাঘিমাংশ রয়েছে, সেই অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে কি, তার জিওগ্রাফিক্যাল একটা লোকেশন রয়েছে। তাহলে আমি যখন বলবো যে ইন্ডিয়ান রেস, তোমার মাথায় কোনটা আসবে? ইন্ডিয়া। ইন্ডিয়া যে কোথায় রয়েছে না, আমাদের ইন্ডিয়া মোটামুটি ভাবে বলতে পারো যে আমাদের আমাদের এশিয়ার একটা জায়গা আমরা বলতে পারি, বা তিন দিকে আমাদের সমুদ্র দ্বারা ঘেরা ওই যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা ইন্ডিয়া বলতে পারি। তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া নির্দিষ্ট কিছু একটা লোকেশন রয়েছে, জিওগ্রাফিক্যাল লোকেশন। তাহলে ইন্ডিয়ান রেস বললে আমার এই কথাটা মাথায় আসবে। আমি যদি আমেরিকান রেস বলি, তাহলে আমার উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা যে কোনো একটা মাথায় আসবে। তাহলে প্রত্যেকটা রেসেরই একটা নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্র থাকবে, বোঝা গেল? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই আমাদের রেস বা নরগোষ্ঠীর ধারণায় কি করা হয়, আমাদের কোন জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হয়, দৈহিক যে বৈশিষ্ট্যগুলো, দেহের যে বৈশিষ্ট্যগুলো, আমি তো বলেই দিলাম অলরেডি, ওটা বৈশিষ্ট্য লেখা যাবে। বিভিন্ন ধরনের দেহের বৈশিষ্ট্য হতে পারে, চোখের রং, চুলের কালার, চুলের গঠন বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। এছাড়া মুখমণ্ডলের আকৃতি, নাকের আকৃতি, ঠিক আছে, হাইট কত রয়েছে, ব্লাড গ্রুপ কি রয়েছে, স্কিন কালার কিরকম রয়েছে, এই সমস্ত জিনিসগুলো, আরো অনেক জিনিস হচ্ছে, ঠোঁটের আকৃতি। তো এইগুলো কিন্তু কি করা হয়, এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। মানে দৈহিক যে বৈশিষ্ট্যগুলো, ফিজিক্যাল যে প্রপার্টিস গুলো রয়েছে বা ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে, সেই দৈহিক গঠন বা দৈহিক বৈশিষ্ট্যগুলোকে কিন্তু কি করা হয়, মানুষের এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হয়, বা যার ভিত্তিতে আমার কিন্তু ভাগগুলো করা হয়ে থাকে। বোঝা গেল? আবার কি ৩ নাম্বার যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে কি না, আমাদের অনেক সময় কি হয় না, পরিবেশগত তারতম্যে কিন্তু কি হতে পারে, আমাদের বিভিন্ন বিভিন্ন নরগোষ্ঠী গড়ে উঠতে পারে। মানে একটা ভৌগোলিক কারণ কিন্তু থাকে, বা ভৌগোলিক কারণ বলবো না, অ্যাকচুয়ালি পরিবেশগত তারতম্য বলতে পারো, বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে পারো তুমি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তাহলে এনভায়রনমেন্ট কিন্তু কি করছে, সামান্য পরিমাণ হলেও কিন্তু কি করবে, আমাদের কিন্তু প্রভাব কিন্তু দেখাবে। যেমন আমাদের যদি আফ্রিকার ক্ষেত্রে আমরা দেখি, যে আফ্রিকার ম্যাক্সিমাম মানুষ কিন্তু কি না, কালো চামড়ার মানুষ, ব্ল্যাক স্কিন যারা রয়েছেন, ঠিক আছে। তাহলে এই যে কালো চামড়ার যে মানুষ, এক্ষেত্রে জেনেটিক তো রয়েছে, তার সঙ্গে আরো বেশি আমাদের কাজ করছে কোনটা, ওখানকার যে ক্লাইমেট, ওখানকার যে পরিবেশ আবহাওয়া যেটা, তার ফলে কি হচ্ছে, ওই স্কিনটা আরো বেশি ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওখানকার তো জেনেটিক কারণ তো রয়েছে মানুষের মধ্যে, তার সঙ্গে আবার জুড়ছে কি না, ক্লাইমেট ফ্যাক্টর, বা বলতে পারো যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত কারণ। তাহলে সেই পরিবেশগত কারণের জন্য যতটা কালো হওয়ার কথা, তার থেকে বেশি হয়তো কালো হয়ে যাচ্ছেন। তাহলে সেই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি যে কোনো একটা জায়গায় যে নরগোষ্ঠী, সেই নরগোষ্ঠীটার পরিবেশগত তারতম্যে কিন্তু ভিন্ন ভিন্ন হবে, বা পরিবেশগত তাদের মধ্যে কিন্তু প্রভাব রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আরো কি রয়েছে না, এছাড়াও আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা নরগোষ্ঠীর নিজস্ব কি থাকে, একটা নিজস্ব একটা স্বকীয়তা থাকে, নিজস্ব একটা কি থাকে, স্বকীয়তা, মানে নিজস্ব ওদের নিজেদের একটা কি রয়েছে, এটা ইউনিকনেস রয়েছে, আমরা বলতে পারি এটা কি রয়েছে, একটা ইউনিকনেস রয়েছে। ইউনিকনেস মানে ইউনিকনেস বলতে কোনটা বোঝাচ্ছে না, ইউনিকনেস বলতে তাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? দৈহিক বৈশিষ্ট্য। যে দৈহিক বৈশিষ্ট্যটার জন্যই মানুষ কিন্তু ওদেরকে চিনবে, ওদেরকে কিন্তু চিনবে। যেমন আমরা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আমরা পড়েছি না, জিআই ট্যাগ বলে থাকি। তো জিআই ট্যাগ যে ব্যাপারগুলো, সেগুলো ওখানেই আমাদের কি রয়েছে না, ওই জিনিসটার জন্য এটা প্রসিদ্ধ, ওই জিনিসটার জন্যই কিন্তু আমাদের ওটা প্রসিদ্ধ। যেমন আমরা যখন চা বলবো, আমাদের মাথায় কি আসবে, দার্জিলিং এর কথা কোথাও আসবে, কারণ দার্জিলিং এর চা জিআই ট্যাগ রয়েছে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে অনেক জিনিস রয়েছে আমাদের, কারণ ওইটা ইউনিকনেস, ওইখানকার ইউনিকনেসটাই হচ্ছে ওটা। তাহলে সেই কারণে ওদের এই আমাদের প্রত্যেকটা রেসে বা প্রত্যেকটা রেসিয়াল যে গ্রুপ বা জাতি গোষ্ঠী, ওদের নিজস্ব কিছু ইউনিকনেস রয়েছে। কিসের ইউনিকনেস? না দৈহিক বৈশিষ্ট্য, দেহের বৈশিষ্ট্যের কিছু ইউনিকনেস রয়েছে। হতে পারে সেটা সেই জাতিটা খুব লম্বা, সবাই লম্বা, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% বা 95% সবাই লম্বা হতে পারে। তাদের নাক হয়তো প্রচন্ড টিকালো বা লম্বা হতে পারে, না হওয়ার কিছু নেই। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা আমরা যখন বলি যে আমাদের পিগমি, পিগমি একটা উপজাতি রয়েছে কোথাকার, আফ্রিকার। পিগমি বলতে মাথায় যেটা আসে, সব থেকে খাটো বা সব থেকে বেটে উপজাতি। তাহলে ওদের বৈশিষ্ট্যটাই হচ্ছে, ওদের গ্রুপের মধ্যে বা ওদের উপজাতির মধ্যে সবাই কিন্তু বেটে। তাহলে ওইটাই ওদের ইউনিকনেস, ওটাই ওদের স্বকীয়তা। তাহলে সেটা কিন্তু আমরা রেসের মধ্যে দেখতে পাবো। বোঝা গেল? আচ্ছা, ৫ নাম্বার কি না, অনেক সময় দেখা যায় আলাদা আলাদা দুটো নরগোষ্ঠী বা দুটোর বেশি নরগোষ্ঠী পরস্পর কাছাকাছি থাকছে, এবং তারা কিন্তু বিভিন্ন কারণে পৃথকও হয়ে যেতে পারে। ঠিক আছে? হয়তো কাছাকাছি তারা থাকছে, বসবাস করতে পারে, না করার কিছু নেই। আবার অনেক সময় কি হয়, বিভিন্ন কারণে তারা কিন্তু সেপারেট হয়ে যেতে পারে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জাতি বা নরগোষ্ঠী এর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালো করে আমাকে জানতে হবে। বোঝা গেল? এবারে নেক্সট আমাদের যেটা রয়েছে এরপরে, সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের এই যে নরগোষ্ঠী নিয়ে আমি এতক্ষণ কথা বলছি বা রেস নিয়ে কথা বলছি, তাহলে পৃথিবীতে যে রেস গুলো রয়েছে, সেগুলোর নাম কি রয়েছে, বা কে নামকরণ করলো বা কি নামকরণ করলো, সেগুলোকে আমার জানতে হবে। তো ফার্স্ট আমাদের দুজন লোক ছিলেন, একটা হচ্ছে হ্যাডন, এবং তার সঙ্গে আরেকজন ছিলেন, তার নাম হচ্ছে আমাদের ক্রগম্যান। এই দুজনে কি করেছিলেন, এই দুজনে কিন্তু আমাদের এন্টার পুরো পৃথিবীর যতজন মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু কি করেছেন না, ৩টে নরগোষ্ঠীতে ভাগ করেছেন। ক্রগম্যান সম্ভবত 1943, আর হ্যাডনের সম্ভবত 1935 1936 এরকম, 1935
1936 এর মধ্যেই হবে। তাহলে হ্যাডন এবং ক্লগম্যান তারা কি করছেন, তারা প্রথম কিন্তু সমস্ত পুরো পৃথিবী যত মানুষ রয়েছে তাদেরকে 3টে গ্রুপে ভাগ করছেন বা 3টে নরগোষ্ঠীতে ভাগ করছেন। একটা হচ্ছে ককেশীয়, একটা হচ্ছে আমাদের মঙ্গোলীয়, এবং তার সঙ্গে রয়েছে আমাদের নিগ্রো। ককেশীয় বা যেটা আমরা বলতে পারি যে সাদা চামড়া, শ্বেতকায় মানুষজন যারা রয়েছে সাদা চামড়ার মানুষ, ঠিক আছে। মঙ্গোলীয় মানে পীত বর্ণীয়, সামান্য হলুদাভ যেটা আর কি, আর নিগ্রো বলতে কালো চামড়ার মানুষ বা কৃষ্ণকায় মানুষ, ঠিক আছে। তো ইংলিশে যদি লেখো তাহলে হচ্ছে ককেশয়েড, এক সেকেন্ড, CAUCASOID, ককেশয়েড গোষ্ঠী, তারপর হচ্ছে মঙ্গোলয়েড, আর 3 হচ্ছে আমাদের নিগ্রোয়েড। এই 3 ধরনের ক্লাসিফিকেশন করলেন। এন্টার যত ধরনের পপুলেশন রয়েছে, যত ধরনের মানুষ রয়েছে 3টে গ্রুপে ভাগ করে দিলেন। ককেশীয় বা শ্বেতকায় গোষ্ঠী যারা মেনলি ইউরোপিয়ান গোষ্ঠী, তাদেরকে এই ভাগটা করলেন, ইউরোপে যারা বাস করছে। মঙ্গোলীয় বলতে এশিয়া, তিব্বত এইগুলোতে, চীন, ঠিক আছে। আর নিগ্রো বলতে মেনলি আফ্রিকা। এই জেনারেল একটা ক্লাসিফিকেশন করলেন, তার ভিত্তিগুলো আলাদা, ওই বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যগুলো ছিল, গায়ের চামড়া, স্কিনের কালার, ঠিক আছে, চোখের কালার বা আদার্স জিনিসগুলো আমরা সেগুলো আসছি পরে। তার ভিত্তিতে 3টে ভাগ করলেন এই দুজন মিলে। এবার এর পরবর্তী ক্ষেত্রে আরো একজন লোক এলেন, তিনি বললেন যে না, এটার বাইরেও আরো দুটো রয়েছে বা আরো ভাগ করা যাবে। সেটা হচ্ছে কিনা, তার নাম হচ্ছে এসকুন কিন্তু কি করলেন 1962, এই সময় কিন্তু তার একটা বিখ্যাত বই তিনি পাবলিশ করলেন, সেটা হচ্ছে কি দ্য অরিজিন অফ দ্য রেস, বা অরিজিন অফ দ্য রেস। এই বইটাতে তিনি কি করলেন, তিনি এই তো 3টে তো ছিলই, ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রো, তার সঙ্গে তিনি আরো দুটো যোগ করলেন। সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে অস্ট্রেলীয়, তিনি যোগ করলেন কি অস্ট্রেলীয়, আর 5 নাম্বার রয়েছে আমাদের ক্যাপোয়েড গোষ্ঠী, ঠিক আছে। এই 5টা কিন্তু তিনি দেখালেন এই বইটাতে, এসকুন, বোঝা গেল। 3টে তো ছিল, তার সঙ্গে আরো দুটো যোগ করলেন, এগুলো পরে আসছে। তাহলে এই 5টা ভাগে তিনি কিন্তু কি করলেন, তিনি কিন্তু ভাগটা করলেন। এবারে এই যে ভিত্তিগুলো করা হয়েছিল, এই যে ভাগগুলো করা হয়েছিল, কিসের ভিত্তিতে ভাগগুলো করা হয়েছিল? এই ভাগগুলো করা হয়েছিল বিভিন্ন ভিত্তিতে। যেমন হচ্ছে আমাদের বলতে পারো চামড়ার রং, চুলের গঠন, মাথার আকৃতি কিরকম রয়েছে, মুখমণ্ডলের আকৃতি কিরকম রয়েছে, নাকের আকৃতি কিরকম রয়েছে, চোখের রং কিরকম, শরীরের বা দেহের উচ্চতা কিরকম, ঠোঁটের আকৃতি কিরকম, রক্তের গ্রুপ কিরকম, এইগুলো হচ্ছে দৈহিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এইগুলোর ভিত্তিতে কিন্তু এই ভাগগুলো করা হয়েছিল। এই ভাগগুলো কিন্তু সব রেডি করা হয়েছিল, এই যে 3টে প্রথমে, তারপর আরো দুটো ভাগ যে করলেন স্কুল, ওইগুলোর ভিত্তিতে, মানে দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে সেই ভাগগুলো সম্বন্ধে আমার কিন্তু জানতে হবে, বা ওই উপাদানগুলোকে আমাকে জানতে হবে যার ভিত্তিতে এই সমস্ত ভাগগুলো করা হয়েছে। বা নেক্সট যে ক্লাসটা করব আমি, ভারতের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে, রিসলে এবং বিএসগো যে ভাগগুলো করেছেন, সেইগুলো আমাদের কিসের ভিত্তিতে ভাগগুলো করা হয়েছে, সেই ভিত্তিগুলো আমাকে জানতে হবে। মানে রেসের আলটিমেট যে উপাদানগুলো, এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো আমাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। তাহলে রেস বা আমাদের যেটা জাতি, তার উপাদান, রেস বা জাতি, তার উপাদান, জাতির উপাদান বা এলিমেন্ট বলতে পারো। উপাদান বলতে দৈহিক গঠন যেগুলো রয়েছে সেগুলো। তাহলে এক একে দেখবো আমরা। ফার্স্ট হচ্ছে স্কিন কালার বা চামড়ার রং। 2 রয়েছে আমাদের কি হেয়ার স্ট্রাকচার বা চুলের গঠন। এর আবার ভাগ রয়েছে, মানে এর 4টা জিনিস রয়েছে, সেগুলো আলোচনা করছি আমি, ঠিক আছে। আচ্ছা, 3 রয়েছে আমাদের কি হেড ফর্ম বা মাথার বা খুলির আকৃতি। ভিডিওটা প্রায় 1 ঘন্টার বেশি হবে, ঠিক আছে। তোমরা একটু ভালো করে ক্লাসটা দেখো, আশা করি কোনো সমস্যা থাকবে না। আর যাদের শুধুমাত্র সেমিস্টারের নাম্বারটুকু দরকার, তাদের এত কিছু না জানলেও চলবে, ঠিক আছে। তাহলে সেমিস্টারের নাম্বার নিয়ে তো আমার কোনো কাজ নেই, আমাকে জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। কনসেপ্টগুলো আমাকে বুঝতে হবে। কনসেপ্ট যদি তুমি না বুঝতে পারো, তোমার ওই নাম্বারে কিছু হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তুমি ওই মুখস্থ করবে, যে পরে এক্সামে লিখবে, আবার সেই গতানুগতিক ভুলে যাবে আর কি, ঠিক আছে। তোমার পরবর্তী ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তোমার কোনো কাজে লাগবে না। তুমি যখন পরবর্তী ক্ষেত্রে নেট সেটের এক্সাম দিতে যাবে, বা তুমি যখন এসএসসি বলো বা যে কোনো এক্সাম তুমি দিতে যাবে, এই তোমার সাবজেক্ট বা টপিক রিলেটেড, তখন কিন্তু তোমার ওই শুধুমাত্র ওই কয়েকটা পয়েন্ট, কয়েকটা বৈশিষ্ট্য, এই জিনিসগুলো জানলে হবে না, ঠিক আছে। তখন কিন্তু ওই সেমিস্টার সিস্টেমের মতো তোমাকে ওই কয়েকটা নাম্বারের জন্য পড়লে হবে না। তোমার কিন্তু কনসেপ্ট গুলো রাখতে হবে। তাহলে তুমি যদি কনসেপ্ট গুলো তৈরি করতে পারো, এই কনসেপ্ট গুলো কিন্তু তুমি কোনোদিন আর ভুলবে না, ঠিক আছে। তোমার কিন্তু কনসেপচুয়াল জিনিসটাকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তোমাকে এই কনসেপ্ট গুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে, তবে যেই তোমার কিন্তু ওই জায়গাগুলো তোমার ফুলফিল হবে। না হলে কি হবে না, তোমার ওই জিনিসগুলো গ্যাপ থেকে যাবে। তুমি পড়ে বেরিয়ে যাবে, কিন্তু তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার তোমাকে বই খুলে বসতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার টার্গেট সবসময় এটা রাখবে যে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখা। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি নিজেও বানিয়েও 2 কলম লিখে দিতে পারবে, বোঝা গেল। তাহলে কনসেপ্ট তোমার কিন্তু মাথায় এটা ক্লিয়ার রাখতে হবে, শুধুমাত্র ওই নাম্বারের পেছনে ছুটলে হবে না।
ঠিক আছে? তাহলে তোমার কিন্তু এই কনসেপ্ট গুলো কিন্তু বারবার ধরে তোমার দেখবে আমার যে ভিডিওগুলো হয় ম্যাক্সিমাম এর আগে যে ভিডিওটা দিয়েছি ফিজিক্যাল প্রপার্টিস যে আমাদের রয়েছে আমাদের ইয়ের কি বলে সয়েলের, সেখানে দুটো ভিডিও দিয়েছি দুটো ক্লাসের, সেখানে আমাদের 1.5 ঘন্টার ক্লাস আর একটা 56 মিনিট প্রায় 1 ঘন্টার কাছাকাছি মানে 2.5 ঘন্টার ক্লাস। সেখানে 3টে জিনিস মাত্র বুঝিয়েছি, কি টেক্সচার, স্ট্রাকচার আর ময়েশ্চার। এই 3টে এছাড়া আরো ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে যেগুলো পরবর্তী ক্ষেত্রে দেবো, কিন্তু 3টে জিনিস বোঝানোর জন্য আমাকে 2.5 ঘন্টা টাইম লেগেছে। 10 মিনিটে শেষ করে দেওয়া যায় এটা, 10 মিনিট 15 মিনিট ক্লাসে শেষ করে দেওয়া যাবে, চাপ নেওয়ার কিছু নেই। কিন্তু সেটাতে ফুলফিল তুমি হবে না বা পুরোপুরি জিনিসগুলো পাবে না সব, যেগুলো গ্যাপ রয়ে যাবে, অনেক কনফিউশন রয়ে যাবে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে তোমার কিন্তু বিশাল সমস্যা সৃষ্টি করবে। তাহলে তোমার কি করতে হবে, তোমার কিন্তু তুমি যখন পড়ছো এই কলেজের যে পড়ার টাইমটা, এই টাইমটা তুমি আর পরে পাবে না। তাহলে তুমি যখন পড়ছো জিনিসটা তখন একবারই ভালো করে জিনিসগুলো রেডি করে নেবে, ঠিক আছে? তাহলে সেই কারণে আমার ভিডিওগুলো অনেক বড় হয়। আমার কোনোদিনই টার্গেট থাকে না তোমার একটা সাবস্ক্রাইবের জন্য বা একটা কমেন্টের জন্য, আমার কোনোদিনই টার্গেট থাকে না সেরকম, ঠিক আছে? হয়তো আগের ভিডিওগুলোতে বলেছি, রিসেন্ট ভিডিওগুলোতে একটা তো আমি হয়তো বলিনি। আর যাদের ভালো লাগবে তারা দেখবে অবশ্যই, তারা মনে হচ্ছে যে বুঝতে পারছি বা যাদের মনে হচ্ছে যে প্রফিট হচ্ছে এখান থেকে, ঠিক আছে? যাই হোক, তাহলে এই ক্ষেত্রে স্কিন কালার, হেয়ার স্ট্রাকচার, হেড ফর্ম বা মাথার বা খুলির আকৃতি এগুলোকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এবারে নেক্সট রয়েছে আমাদের কি, নেক্সট রয়েছে 4 নাম্বার হচ্ছে শেপ অফ দ্য ফেস। শেপ অফ ফেস বা মুখমণ্ডলের আকৃতি, মুখমণ্ডলের আকৃতি। 5 নাম্বার যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের শেপ অফ নোজ। 6 নাম্বারে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি না আই কালার, শেপ অফ নোজ বা আমাদের বলতে পারো যে নাকের আকৃতি বা নাকের গঠন বলতে পারো অ্যাকচুয়ালি, ঠিক আছে? 6 নাম্বার যেটা আমাদের রয়েছে আই কালার বা রেটিনা কালার, কালার মানে চোখের রং আর কি, ঠিক আছে? 7 নাম্বার রয়েছে শেপ অফ দ্য বডি। শেপ অফ দ্য বডি মানে দেহের উচ্চতা, দেহের আকৃতি বা উচ্চতা, উচ্চতা। 8 নাম্বার রয়েছে আমাদের কি শেপ অফ দ্য, শেপ অফ দ্য লিপ বা যেটাকে আমরা বলতে পারি কি না, যেটাকে আমরা বলতে পারি যে আমাদের ঠোঁটের কি গঠন রয়েছে, শেপ অফ দ্য লিপ বা ঠোঁটের যে গঠন রয়েছে, ঠিক আছে? শেপ অফ দ্য লিপ বা ঠোঁটের গঠন। আর রয়েছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপটা যদিও অনেক সময় ধরা হয় না, তাও লিখে রাখো, এটা বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? ব্লাড গ্রুপ কি রয়েছে, তাহলে এই জিনিসগুলো আমরা জানতে হবে, যেগুলোর ভিত্তিতে আমাদের কি করা হয় বিভিন্ন রেসিয়াল গ্রুপে ভাগ করা হয়। এই ভিত্তিগুলো সম্বন্ধে আমাকে কিন্তু জানতে হবে, এই ভিত্তিগুলো সম্বন্ধে কিন্তু আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমাদের কি রয়েছে, ফার্স্টে রয়েছে আমাদের স্কিন, স্কিনের কালার বা চামড়ার রং যেটাকে বলছি আমরা একে, স্কিন কালার বা চামড়ার রং, চামড়ার রং। তো স্কিন কালার বা চামড়ার রঙের ভিত্তিতে কি করা হয়, আমাদের কিন্তু বিভিন্ন ক্লাসে মানে বিভিন্ন রেসিয়াল গ্রুপে বিভিন্ন ধরনের আমাদের জাতিগোষ্ঠীতে বা নরগোষ্ঠীতে ভাগ করা হয়, এটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধরে হয় থাকে। মেইনলি কি করা হয়, সমস্ত ধরনের যারা মানুষ রয়েছে তাদেরকে পাঁচটা বলা হয় যে 5 ধরনের চামড়ার রং দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এগুলো একটু লিখে রাখতে পারো। লাল, ঠিক আছে, যেটা মেইনলি আমেরিকার ধরা হচ্ছে। তোমাদের যদি এই নোটসটা দরকার হয়, ঠিক আছে, আমার নোটস আমি রেডি করে দেবো, তোমাদের যদি দরকার হয় তোমরা কমেন্টে জানাবে আমাকে, বা আমার যে মেল আছে মেল আইডি, সেই মেল আইডিতে মেল করবে আমাকে, ঠিক আছে? আমি তোমাদেরকে নোটসটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? 2 হচ্ছে সাদা, যেটা মেনলি হচ্ছে ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউরোপিয়ান কারা মানে ককেশীয় যারা রয়েছে তারা, ঠিক আছে? 3 নাম্বার রয়েছে আমাদের কালো চামড়ার মানুষ, যারা হচ্ছে আফ্রিকান, ঠিক আছে? আফ্রিকান যারা বা নিগ্রোয়েড, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের বাদামি, মেনলি ভারতীয় এবং অস্ট্রেলীয় যারা রয়েছে, ভারতীয়, অস্ট্রেলীয় এরা, ঠিক আছে? এছাড়াও আমাদের 5 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে হলুদ, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, বুঝা গেল? তাহলে এই জেনারেলি 5টা ভাগে ভাগ করা হয়, লাল, সাদা, কালো, বাদামি এবং হলুদ, ঠিক আছে? কোথায় দেখা যায়, লাল আমেরিকা, সাদা ইউরোপিয়ান মানে যারা হচ্ছে ককেশীয় গোষ্ঠীর লোকজন, ককেশীয় নরগোষ্ঠীর, কালো আফ্রিকান যারা নিগ্রোয়েড গোষ্ঠীর, বাদামি ভারতীয় যারা হচ্ছে মেনলি অস্ট্রেলীয় গোষ্ঠীর এবং কিছুটা মঙ্গোলীয় গোষ্ঠীর, এবং হলুদ হচ্ছে পূর্ব এশিয়া বিশেষ করে মঙ্গোলীয় গোষ্ঠীর যারা রয়েছে তারা। এই 5টা কালার আমরা দেখতে পাবো স্কিনের। এবারে এই 5টা কালার বা কালার নিয়ন্ত্রণ করার বা চামড়ার রংটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি উপাদান রয়েছে, আমাদের 3 ধরনের উপাদান রয়েছে। চামড়ার রংকে নিয়ন্ত্রণ করার জন্য 3টে আমাদের উপাদান রয়েছে। ফার্স্ট হচ্ছে মেলানিন, এটা তোমরা শুনেছো, মেলানিন, মেলানিন আমাদের শরীরে এই উপাদানটা রয়েছে মেলানিন, যে উপাদানটা হচ্ছে কিনা যেটা অ্যাকচুয়ালি কি একটা একটা হরমোন রয়েছে, হরমোনটার নাম হচ্ছে এমএসএইচ হরমোন, মেলানোসাইট হরমোন, মেলানোসাইট হরমোন। তো এই হরমোনটার ক্ষরণে বা এই হরমোনটা শরীরে থাকলে কি হবে, চামড়ার রংকে কিন্তু কালো করে দেয়, চামড়ার রংটা কিন্তু অধিকতর কালো হয়। শরীরে মেলানিন থাকলে বা মেলানোসাইট হরমোনটা থাকলে কি হবে, চামড়ার রং কালো হয়ে যাবে,
ঠিক আছে। 2 হচ্ছে কেরোটিন। কেরোটিন এই উপাদানটা রয়েছে আমাদের, এই উপাদানটা যদি শরীরের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে চামড়ার রংটাকে হলুদ করে দেয়। চামড়ার রং কি করে দেয়, হলুদ করে দেয়, কেরোটিন। আর 3 নাম্বার রয়েছে আমাদের হিমোগ্লোবিন। আমরা জানি হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিন রক্তে থাকে, আমরা জানি রক্তের উপাদান। তো এটা থাকলে চামড়ার রং কি হয়, সাদা হয়। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মেলানিন, যে ক্ষেত্রে কালো বা ব্ল্যাক হবে আমাদের মেলানোসাইট যে হরমোনটা, সেটা থাকলে। কেরোটিন হচ্ছে আমাদের হলুদ হবে, এবং হিমোগ্লোবিন আমাদের রক্তের মধ্যে থাকলে আমাদের চামড়ার রং কিন্তু সাদা হয়ে যাবে। ঠিক আছে। এবারে চামড়ার রঙের উপর ভিত্তি করে আমাদের কি করা হয়েছে, বিভিন্ন গ্রুপে আমাদের ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো জানতে হবে। ওগুলো এগুলো হচ্ছে সায়েন্টিফিক নেম, বা সায়েন্টিফিক অ্যাকচুয়ালি মানে বৈজ্ঞানিক ভিত্তিতে আর কি। ঠিক আছে, আমরা বলতে পারি। তো কি বলা হয়, লিউকোডার্মি। লিউকোডার্মি মানে ওই চামড়ার রঙের কালারের ভিত্তিতে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয় মানুষজনকে। একটা হচ্ছে লিউকোডার্মি, সেকেন্ড হচ্ছে জেন্থোডার্মি। জেন্থোডার্মি আমি ইংলিশগুলো লিখে দিচ্ছি। লিউকোডার্মি, 2 হচ্ছে জেন্থোডার্মি। জেন্থোডার্মি আর 3 নাম্বার যেটা আমাদের রয়েছে মেলানোডার্মি। মেলানোডার্মি, মেলানোডার্মি। ঠিক আছে, এটা ইংলিশটা লিখে দিচ্ছি না, মেলানোডার্মি। মেলানোডার্মিটা আমি বুঝতে পারছি। মেলানোডার্মি কাদের না, যাদের হচ্ছে চামড়ার রং, স্কিনের কালারটা কি হবে, তাদের কালো হবে। তাদের কি হবে, কালো হবে। মেলানোডার্মি হচ্ছে কালো। ঠিক আছে। আচ্ছা, কালো বা অনেক সময় ধূসর। মেলানোডার্মি যারা, যাদের মানে যাদেরকে আমরা মেলানোডার্মি বলবো, কাদেরকে বলবো, যাদের কালো স্কিন। জেন্থোডার্মি কাদের বলবো, যাদের হচ্ছে হলুদ রঙের স্কিন, ইয়েলো। আর লিউকোডার্মি কাদের বলবো, যাদের সাদা রঙের স্কিন। বোঝা গেল? তাহলে তুমি জেনারেলি বলতে পারো যে তাহলে কোন নরগোষ্ঠী কোনটাকে বলবো আমরা। দেখো, সাদা চামড়ার মানুষ কোনটা হয়, মেনলি আমাদের ককেশীয় গোষ্ঠী যারা রয়েছে। ককেশীয়, ককেশীয় মানে ইউরোপিয়ান গোষ্ঠী, মানে ইউরোপে যারা বাস করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই। এছাড়া আমরা এশিয়ার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই, রাশিয়ার ক্ষেত্রে দেখতে পাই। বোঝা গেল? হলুদ কারণে যারা মঙ্গোলীয় রয়েছে, মঙ্গোলীয় গোষ্ঠী যারা রয়েছে, মঙ্গোলীয় গোষ্ঠী যারা আছে হলুদ, এবং কালো হচ্ছে নিগ্রো, কালো হচ্ছে নিগ্রোইড। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিউকোডার্মি কাদেরকে বলবো, যাদের চামড়ার রং সাদা পুরোপুরি হবে, মেনলি ককেশীয় গোষ্ঠী যারা রয়েছে তারা। জেন্থোডার্মি কাদেরকে বলবো, যারা হচ্ছে হলুদ চামড়ার মানুষ, মেনলি মঙ্গোলীয়। এবং মেলানোডার্মি কাদেরকে বলবো, মেলানো এর নামটা সামনেই বুঝতে পারছো, কালো রঙের, কালো চামড়ার মানুষ যারা হচ্ছে নিগ্রোয়েড। বোঝা গেল? তাহলে এই যে আমাদের চামড়ার কালার বা স্কিনের কালার, তার ভিত্তিতে আমরা কি করতে পারছি, আমরা কিন্তু বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারছি। এই সাদা চামড়ার মানুষ ককেশীয়, মঙ্গোলীয়, হলুদ চামড়া, নিগ্রোয়েড হচ্ছে কালো চামড়া। ঠিক আছে। সেগুলোকে আবার বিভিন্ন নাম দেওয়া হচ্ছে, লিউকোডার্মি, জেন্থোডার্মি, মেলানোডার্মি। বোঝা গেল? তাহলে এই স্কিন কালারের একটা উপাদান, যার ভিত্তিতে আমাদের এই ভাগগুলো করা হচ্ছে। বোঝা গেল? বা এই জেনারেলি ভাগগুলো এরকম ভাবে করা হয়ে থাকে, যে লাল, সাদা, কালো, বাদামি, হলুদ। বোঝা গেল? তাহলে একটা আমাদের হলো, সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের হেয়ার কালার বা চামড়ার রং। সেকেন্ড আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের হেয়ার স্ট্রাকচার। হেয়ার স্ট্রাকচার বলতে আমাদের কি বলা হচ্ছে, চুলের গঠনকে বোঝানো হচ্ছে। চুলের গঠন ব্যাপারটা কিরকম, চুলের গঠন বলতে চুলের আমাদের অনেকগুলো ব্যাপার রয়েছে, সেগুলো আমি আসছি। তাহলে সেকেন্ড হচ্ছে আমাদের হেয়ার স্ট্রাকচার। তাহলে 2 নাম্বার যেটা আমাদের রয়েছে হেয়ার স্ট্রাকচার। হেয়ার স্ট্রাকচার, হেয়ার স্ট্রাকচার বা চুলের গঠন। এক সেকেন্ড। হ্যাঁ, চুলের গঠন। ঠিক আছে। তাহলে চুলের গঠন ব্যাপারটাকে আমার কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে চুলের গঠনের মধ্যে আমাদের মেনলি কি রয়েছে না, চুলের গঠনের মধ্যে আমাদের এখানে 4টা জিনিসকে আমাদের ধরা হয়েছে। চুলের গঠন মানে তো কি হবে, সেখানে চুলের কালারও হতে পারে, চুলটা কোঁকড়ানো না সোজা সেটা হতে পারে। ঠিক আছে। এরকম ভাবে আমাদের 4টা বিষয়কে কিন্তু ইনক্লুড করা হয়েছে। ফার্স্ট হচ্ছে চুলের প্রস্থচ্ছেদ, চুলের প্রস্থচ্ছেদ, চুলের প্রস্থচ্ছেদ। বিয়ে বা 2 হচ্ছে চুলের আকৃতি, চুলের আকৃতি। প্রস্থচ্ছেদ বলতে ক্রস সেকশন অফ হেয়ার, ক্রস সেকশন অফ হেয়ার, ক্রস সেকশন অফ হেয়ার। চুলের আকৃতি হচ্ছে শেপ অফ দ্য হেয়ার। এক সেকেন্ড, শেপ অফ হেয়ার। 3 নাম্বার হচ্ছে চুলের রং, মানে কালার যেটা। ঠিক আছে। আর 4 নাম্বার হচ্ছে চুলের ঘনত্ব, মানে চুলটা কতটা পুরু, এই জিনিসটাকে বোঝাচ্ছে। বা থিকনেস বলতে পারো, বা টেক্সচার বলা যেতে পারে, টেক্সচার, টেক্সচার অফ হেয়ার। এই 4টা উপাদান রয়েছে কিসের, এই চুলের গঠনের মধ্যে 4টা উপাদান রয়েছে, যেগুলো একটা একটা করে আমাকে জানতে হবে। ফার্স্ট হচ্ছে চুলের প্রস্থচ্ছেদ, ফার্স্ট হচ্ছে চুলের প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ বলতে অ্যাকচুয়ালি আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ যারা করেছে তোমরা জানবে, প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন যেটাকে আমরা বলে থাকি। ক্রস সেকশন, ক্রস সেকশনটা কিরকম, মানে আড়াআড়ি ভাবে কোনো জিনিসকে কেটে দেওয়া আর কি, আড়াআড়ি ভাবে। ঠিক আছে। ধরো আমি বলছি একটা জলের পাইপ ধরো, এটা এটা ধরো একটা জলের পাইপ। এক সেকেন্ড, বড় করে ছবিটা আঁকি। এটা ধরো একটা জলের পাইপ। ঠিক আছে। এটা ধরো জলের একটা পাইপ। এবার এই পাইপটাকে যদি আমি এই মাঝ বরাবর কেটে দিই, ধরো এই পাইপটাকে আমি কি করলাম, এই পাইপটাকে আমি এই মাঝ বরাবর আমি কেটে দিলাম, এই মাঝ বরাবর কেটে দিলাম। যখন কেটে দেবো তখন কি হবে, দুটো খণ্ড পেয়ে যাবো আমি। কিরকম খণ্ডটা হবে ভালো করে লক্ষ্য করো, এই একটা খণ্ড হবে,
এই একটা খণ্ড হবে, আরেকটা খণ্ড এইদিকে হবে, আরেকটা খণ্ড এইরকম হবে, দুটো খণ্ড হয়ে গেল, পাইপটা দুটো খণ্ড হয়ে গেল। তাহলে এখানে প্রস্থচ্ছেদ বলতে কোনটাকে দেখে আমি বুঝবো? প্রস্থচ্ছেদ বলতে এই যে আমাদের প্রস্থটা, এই যে আমাদের ব্যাপারটা, এই যে এটা হচ্ছে একটা প্রস্থচ্ছেদ। বা এখানে যদি আমি আঁকতাম ছবিটা, এখানে ধরো কাটা হয়েছে, ধরো আমি যদি এখানে ছবিটা আঁকতাম, বা এখানে এখানে ধরো এরকম ভাবে কাটা হয়েছে, ধরো ঠিক আছে, এরকম ভাবে কাটা হয়েছে, তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমি, এই পুরো রাউন্ড অংশটাকে আমরা কি বলবো? এই পুরো রাউন্ড অংশটাকে আমরা বলবো যে এর হচ্ছে এটা প্রস্থচ্ছেদ। তাহলে এর প্রস্থচ্ছেদ কোনটা হবে? এর প্রস্থচ্ছেদ হচ্ছে এই অংশটা। বুঝা গেল? এটা দেখে বুঝতে পারবে। এবার ধরো কোনো পাইপ ধরো এরকম, এটা ধরো গোল, কোনো পাইপটা হতে পারে এরকম চ্যাপ্টা থাকতে পারতো, হয়তো কোনো পাইপ ছিল এরকম চ্যাপ্টা, হতেই পারে কোনো পাইপ হতো এরকম চ্যাপ্টা, কোনো পাইপ হচ্ছে এরকম চ্যাপ্টা, একদম চ্যাপ্টা এরকম পাইপটা, ঠিক আছে, একদম চ্যাপ্টা পাইপটা। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার প্রস্থচ্ছেদ কি হবে? চ্যাপ্টা হবে, চ্যাপ্টা হবে, উপবৃত্তাকার হবে। যদি গোল হয় তাহলে গোল হবে। বোঝা গেল? একই রকম ভাবে আমরা চুলকেও কিন্তু এরকম ভাবে ক্রস সেকশন করতে পারি। একটা ধরো তুমি চুল নিয়ে নিলে এরকম ভাবে, সেটাকে তুমি মাঝে মাঝে কেটে দিলে, এটা তুমি খালি চোখে তো দেখতে পাবে না, তোমাকে অনুবীক্ষণিক যে যন্ত্রগুলো রয়েছে, মাইক্রোস্কোপিক যে যন্ত্রগুলো, তার মাধ্যমে দেখতে হবে। এটাকে মাঝে মাঝে কেটে দিলে, এবার তখন তুমি যদি এটাকে জুম করে এরকম করে দেখো, ওই এই জায়গাটা মানে এখানে যেখানে কাটলে সেই জায়গাটা, আমি যদি চুলটাকে যদি বড় করে আঁকি, ধরো চুলটা যদি বড় করে আঁকি আমি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যদি আমি এরকম ভাবে আঁকি, দেখতে পাবে তুমি, এটা ধরো চুলটা, এখানে যখন কেটে দেবে তুমি, তাহলে এখানে কি দেখতে হবে? এরকম প্রস্থচ্ছেদ তৈরি হবে এখানে। এই প্রস্থচ্ছেদটা যখন তুমি দেখবে, লক্ষ্য করবে প্রস্থচ্ছেদটা, চুলটা যখন কেটে দেবে, এই প্রস্থচ্ছেদ বরাবর মানে প্রস্থ বরাবর তুমি যখন দেখবে সেটা কি রকম দেখতে, তার ভিত্তিতে কিন্তু ভাগ করা হয়। এটাকে চুলের প্রস্থচ্ছেদ বলা হয়। মানে চুলকে আড়াআড়ি ভাবে কেটে দিলে, দিয়ে এর অংশটাকে যদি তুমি দেখো, ঠিক আছে, চুলের যদি এই অংশটাকে দেখো, বা তুমি যদি নাও কাটো, তুমি একটা চুলকে তুমি তুললে, সেখানে চুলের যে প্রথম প্রান্ত বা শেষ প্রান্তটাকে তুমি যদি দেখো, সেটা কিরকম দেখতে, সেটা গোল না সেটা উপবৃত্তাকার না সেটা কিরকম দেখতে, তো সেই ভিত্তিতে কি করা হয়? চুলের কিন্তু ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ করা হয়, এবং এর ভিত্তিতে কি করা হয়েছে? বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কিরকম ভাগ না, বলা হচ্ছে যে রাউন্ডেড বা গোলাকৃতি, রাউন্ডেড। সেকেন্ড কি বলা হচ্ছে? নিয়ারলি রাউন্ডেড, নিয়ারলি রাউন্ডেড, রাউন্ডেড। আর 3 নাম্বার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি? ওভাল শেপ, ওভাল। তাহলে রাউন্ডেড কোনটা? বৃত্তাকার, যেটা বৃত্তাকার, ঠিক আছে। নিয়ারলি রাউন্ডেড বলতে প্রায় বৃত্তাকার বা গোলাকৃতি বলতে পারো, ঠিক আছে, প্রায় গোলাকৃতি বলো, রাউন্ডেড বলতে গোলাকৃতিটাই ভালো শোনাচ্ছে, গোলাকৃতি। নিয়ারলি রাউন্ডেড বলতে প্রায় গোলাকৃতি, প্রায় গোল বা গোলাকৃতি। এবং ওভাল শেপ বলতে কোনটাকে বোঝায়? উপবৃত্তাকার, উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি, বা ডিম্বাকৃতি, ঠিক আছে, ডিম্বাকৃতি। তাহলে এই তিনটে ভাগ কি করা হচ্ছে? এই চুলের ক্রস সেকশনটা কিরকম রয়েছে তার ভিত্তিতে কি করা হচ্ছে? এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি বললাম? রাউন্ডেড বা গোলাকৃতি, এছাড়াও রয়েছে নিয়ারলি রাউন্ডেড বা প্রায় গোলাকৃতি, এবং ওভাল বা যেটাকে আমরা বলছি উপবৃত্তাকার। বোঝা গেল? ওভাল বা উপবৃত্তাকার। তাহলে এক্ষেত্রে দেখো, আমাদের রাউন্ডেড বলতে কিরকম হবে? একদম টোটালি একদম গোল, টোটালি গোল। নিয়ারলি রাউন্ডেড বলতে পুরোপুরি গোল নয়, গোলের কাছাকাছি আর কি। আর উপবৃত্তাকার বলতে একদম টোটালি এরকম ডিমের মতো শেপ বা ওভাল শেপ বা উপবৃত্তাকার হয়ে থাকবে। তার ভিত্তিতে আমরা ভাগ করছি। তাহলে বলছি যে রাউন্ডেড শেপ কাদের দেখা যায়? মেনলি মঙ্গোলীয় যারা রয়েছেন তাদের মধ্যে আমাদের কি দেখা যাবে? মঙ্গোলীয় গোষ্ঠী যারা রয়েছে, মানে এশিয়া বলো বা আদার্স যে জায়গাগুলো আমরা বলছি, মেনলি এশিয়া যে জায়গাটা, চীন, তিব্বত, মঙ্গল, এগুলো মঙ্গোলীয়, এগুলোতে আমাদের মেনলি যারা মানুষজন রয়েছে তাদের চুলের যে সেকশনটা, ক্রস সেকশন যদি আমি করি, তাহলে সেটা হবে রাউন্ডেড, গোলাকৃতি। নিয়ারলি রাউন্ডেড কাদের? যারা হচ্ছে আমাদের কি না ককেশীয় গোষ্ঠী, যারা যারা হচ্ছে ককেশীয় গোষ্ঠী, তাদের হচ্ছে নিয়ারলি রাউন্ডেড। বোঝা গেল? আর ওভাল কাদের হবে? যারা হচ্ছে উপবৃত্তাকার, যারা হচ্ছে উপবৃত্তাকার হয় চুলটা, তাদেরকে বলা হচ্ছে মানে চুলের ক্রস সেকশনটা, তাদেরকে বলছে সরি, উপবৃত্তাকার কাদের দেখা যাবে না? যারা হচ্ছে আমাদের নিগ্রো শ্রেণীর মানুষ, যারা হচ্ছে আমাদের নিগ্রোয়েড বা আফ্রিকান যারা লোকজন রয়েছে, তাদের হচ্ছে এই উপবৃত্তাকার দেখা যাবে। তাহলে এই ভিত্তিতে আমরা ভাগ করছি চুলের প্রস্থচ্ছেদের ভিত্তিতে, একদম রাউন্ডেড, নিয়ারলি রাউন্ডেড না প্রায় গোলাকৃতি বা উপবৃত্তাকার। বোঝা গেল? গোলাকৃতি হচ্ছে মঙ্গোলীয়দের, নিয়ারলি রাউন্ডেড হচ্ছে ককেশীয়দের, আর উপবৃত্তাকার হচ্ছে নিগ্রোয়েদের। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট রয়েছে চুলের গঠনের মধ্যে রয়েছে কি রয়েছে? চুলের আকৃতি। তাহলে চুলের প্রস্থচ্ছেদ হয়ে গেল চুলের আকৃতি, মানে শেপ অফ দ্য হেয়ার, হেয়ারের শেপটা কিরকম রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমি সেকেন্ড করছি বি, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হচ্ছে শেপ অফ দ্য হেয়ার, শেপ অফ দ্য হেয়ার, বা যেটাকে আমরা বলছি চুলের আকৃতি, চুলের আকৃতি, চুলের আকৃতি। চুলের আকৃতির ভিত্তিতে কিরকম, আমি একটা স্লাইড দেখাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক সেকেন্ড, আমি একটা স্লাইড দেখাই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কতগুলো জিনিস দেখলেই বুঝতে পারবে।
হ্যাঁ, এই যে হেয়ার টাইপ যেটা তোমাদেরকে বলছিলাম না, এই জিনিসটা একটু দেখে নাও এখান থেকে, ঠিক আছে? এই জিনিসটা দেখে নাও। তাহলে একটা হচ্ছে যে এই যে এশিয়ান যারা লোকজন রয়েছে, এশিয়ান, ঠিক আছে, মঙ্গোলীয় যারা রয়েছে, তারা হচ্ছে দেখো শেপটা হচ্ছে গোলাকৃতি, একদম একদম গোলাকৃতি, দেখতে পাচ্ছ? গোলাকৃতি, গোল একদম রাউন্ডেড। তারপর দেখো যারা অ্যাফ্রো টেক্সচার্ড হেয়ার বলছে, মানে আফ্রিকান যারা নিগ্রোয়েড, তাদের হচ্ছে একদম ওভাল শেপ, দেখো ওভাল, উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি। আর প্রায় গোলাকৃতি রয়েছে যারা, তারা হচ্ছে কিনা, তারা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কিনা অ্যাকচুয়ালি ককেশিয়ান যারা রয়েছে, ককেশিয়ান যারা গোষ্ঠী রয়েছে, তাদের হচ্ছে আমরা বলতে পারো যে একদম তাদের হচ্ছে নিয়ারলি রাউন্ডেড আর কি, এটা আমি তোমাদেরকে বললাম একটু আগে, ঠিক আছে? এরপরে হেয়ার টাইপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এই যে উপরে যে টাইপ গুলো রয়েছে না, এই টাইপ গুলোকে বোঝানো হয় থাকে, এই টাইপ গুলোকে, এক সেকেন্ড, এই যে টাইপ গুলো দেখতে পাচ্ছ, স্ট্রেট না কোকড়ানো না একটু মানে কি বলবো ঢেউ খেলানো, সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে চুলের আকৃতিটা কিরকম। এই চুলের আকৃতি মেনলি তিন ধরনের বলছে হয়ে থাকে মানুষদের মধ্যে। একটা হচ্ছে আমাদের কোকড়ানো চুল, একটা হচ্ছে কোকড়ানো চুল, কোকড়ানো চুল। সেকেন্ড আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সোজা বা স্ট্রেট। আর ৩ নাম্বার যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ঢেউ খেলানো, ঢেউ খেলানো। এবারে এই তিনটে চুলকে কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হচ্ছে। কি বলছে? কোকড়ানো চুল যাদের, তারা হচ্ছে উলোট্রাইকাস। তারা কি? তারা হচ্ছে উলোট্রাইকাস, তারা হচ্ছে উলোট্রাইকাস, ঠিক আছে? দুইয়ে যেটা আমাদের রয়েছে, যেটা হচ্ছে আমাদের কিনা সোজা বা স্ট্রেট চুল, যেটাকে আমরা কি বলছি? লিওট্রাইকাস। কি বলছি? লিওট্রাইকাস। আচ্ছা, বাংলাটাকে লিখে দিই, আবার ইংলিশটা লিখে দিচ্ছি। লিওট্রাইকাস, ঠিক আছে? লিওট্রাইকাস। এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের সোজা বা স্ট্রেট চুল। আর ঢেউ খেলানো যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের সাইমোট্রাইকাস। সাইমোট্রাইকাস, আচ্ছা বাংলাটাকে লিখে দিই, সাইমোট্রাইকাস, ঠিক আছে? এক সেকেন্ড, সাইমোট্রাইকাস। তাহলে উলোট্রাইকাস, উলোট্রাইকাস বলতে, আচ্ছা এক সেকেন্ড ইংলিশটা লিখে দিই, ULOTRICHOUS, উলোট্রাইকাস। লিওট্রাইকাস বলতে LEOLEIOTRICHOUS, উলোট্রাইকাস। আর সাইমোট্রাইকাস বলতে আমরা যেটা বোঝাচ্ছি, সাইমোট্রাইকাস, CHOUS। বোঝা গেল? তাহলে এই উলোট্রাইকাস কাদের বলবো? যাদের চুল হচ্ছে কোকড়ানো। লিওট্রাইকাস কাদের বলবো? যাদের চুল হচ্ছে স্ট্রেট বা সোজা। আর ঢেউ খেলানো কাদের বলবো? যারা হচ্ছে সাইমোট্রাইকাস, মানে সাইমোট্রাইকাস যারা, তারা হচ্ছে ঢেউ খেলানো চুল, তাদের দেখতে পাবো আমরা। তাহলে নর্মালি উলোট্রাইকাস বলতে কি, উলের মতো কোকড়ানো চুল কাদের হয়? মেনলি হচ্ছে নিগ্রোয়েড যারা রয়েছে, যারা নিগ্রো শ্রেণীর মানুষজন রয়েছে, নিগ্রোয়েড, তাদের মধ্যে আমরা এটা দেখতে পারবো। সোজা বা স্ট্রেট কাদের মধ্যে দেখতে পাবো? যারা হচ্ছে আমাদের মঙ্গোলীয় গোষ্ঠী যারা রয়েছে, মঙ্গোলীয়, যারা মঙ্গোলীয় গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে দেখতে পাবো এটা লিওট্রাইকাস। আর সাইমোট্রাইকাস হচ্ছে ঢেউ খেলানো চুল, কাদের মধ্যে দেখতে পাবো? কোকেসীয় গোষ্ঠী, কোকেসীয় যারা রয়েছে, যারা কোকেসীয় রয়েছে। তাহলে নিগ্রোয়েড কারা? আফ্রিকার লোকজন। মঙ্গোলীয় কারা? এশিয়ার, মেনলি এশিয়ার লোকজন। এবং ককেশীয় হচ্ছে ইউরোপের লোকজন। তাহলে ইউরোপের লোকজনের মধ্যে ঢেউ খেলানো চুল দেখতে পাবো, এশিয়ার লোকজনের মধ্যে সোজা বা স্ট্রেট চুল। এবং কোকড়ানো চুল তুমি দেখতে পাবে, তুমি যখন দেখবে আফ্রিকান লোকজন যারা রয়েছে বা ওয়েস্ট ইন্ডিজ এই দিকে লোকজন যারা রয়েছে, তারা চুল দেখবে অনেক মোটা হয় অ্যাকচুয়ালি, এবং তাদের আমরা দেখতে পাবো যে চুলটা অনেক ঢেউ খেলানো হয়, কোকড়ানো হয়, ঠিক আছে? ঢেউ খেলানো ঠিক নয়, কোকড়ানো, প্রচুর কোকড়ানো হয়। তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি উলোট্রাইকাস। বোঝা গেল? উল থেকে উলোট্রাইকাস মাথায় রাখতে পারো, জাস্ট মনে রাখার জন্য আর কি, ঠিক আছে? তাহলে শেপ অফ দ্য হেয়ার হয়ে গেল, মানে চুলের আকৃতি। চুলের রং বা কালার, কালারের ভিত্তিতেও আমাদের কিন্তু ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? চুলের রং, চুলের রঙের ভিত্তিতে আমরা কি করে থাকি, যারা সাদা চুল, সাদা মাথার চুল, তাদেরকে আমরা ককেশীয় বলে থাকি, ককেশীয়, ঠিক আছে? বাদামি যাদের হয়, বাদামি, তারা হচ্ছে মঙ্গোলীয়, মানে স্কিন কালারের মতনই মঙ্গোলীয়, এটা শুধুমাত্র চুলের কালার। আর ৩ নাম্বার রয়েছে ধূসর বা কালো, ধূসর বা কালো যাদের হয়, ঠিক আছে? ধূসর বা কালো, তারা হচ্ছে নিগ্রোয়েড শ্রেণীর, নিগ্রো বা অস্ট্রেলীয়, নিগ্রো ও অস্ট্রেলীয় দুজন কালারই হয়ে থাকে এটা, নিগ্রো অস্ট্রেলীয়। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে সাদা হচ্ছে ককেশীয়, ইউরোপিয়ান গোষ্ঠী, বাদামি হচ্ছে মঙ্গোলীয় বা বলতে পারো যে পূর্ব এশিয়া এই জায়গাগুলোতে। আর ধূসর কালো হচ্ছে নিগ্রোয়েড এবং অস্ট্রেলীয়, ঠিক আছে? তার মধ্যে ইন্ডিয়ারও কিছু রয়েছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, চুলের রঙের ভিত্তিতে আমরা কিন্তু এই তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে আমাদের কি, নেক্সট রয়েছে চুলের ঘনত্ব বা টেক্সচার। চুলের ঘনত্ব বা টেক্সচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে চুলটা কতটা পুরু রয়েছে বা চুলটা কতটা ঘনত্ব রয়েছে, তার ভিত্তিতেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে ঘনত্বটা কিভাবে ভাগ করা হচ্ছে, এক সেকেন্ড আমি দেখে দিচ্ছি। চুলের ঘনত্ব, ঘনত্ব বা টেক্সচার যেটাকে বলছি আমরা, টেক্সচার, কতটা পুরু রয়েছে চুলটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে সূক্ষ্ম ঘনত্ব, সূক্ষ্ম ঘনত্ব, বা আমরা বলতে পারি কম ঘনত্ব। সেটা কত? সেটা হচ্ছে আমাদের 56 মাইক্রোমিটারের কম। আচ্ছা, দুইয়ে হচ্ছে আমাদের মাঝারি, মাঝারি ঘনত্ব, যেটা কত? যেটা হচ্ছে 57 থেকে 84 মাইক্রোমিটার। এবং ৩ নম্বর যেটা রয়েছে বেশি ঘনত্ব বা স্থূল ঘনত্ব বলতে পারি আমি, সেটা হচ্ছে অ্যাবাভ 84 বা 85 বলতে পারো মাইক্রোমিটার, ঠিক আছে? মাইক্রোমিটার। তো সেক্ষেত্রে তিনটে আমাদের ক্লাসে ভাগ করা হচ্ছে। সূক্ষ্ম ঘনত্ব একদম পাতলা চুল যাদের রয়েছে, তাদেরকে আমরা বলছি ককেশীয় গোষ্ঠী, মানে তারা হচ্ছে মেনলি ইউরোপিয়ান যারা লোকজন রয়েছে, তাদের চুল পাতলা হয়ে থাকে, এদেরকে আমরা বলছি
ককেশীয় গোষ্ঠীর মধ্যে যাদের সূক্ষ্ম ঘনত্ব হয় 56 মাইক্রোমিটারের কম হয় চুলের টেক্সচারটা। মাঝারি ঘনত্ব কারা, যাদের হচ্ছে মঙ্গোলীয় এবং অস্ট্রেলীয় যারা রয়েছে, মঙ্গোলীয় ও অস্ট্রেলীয় তারা হচ্ছে মাঝারি ঘনত্বযুক্ত চুল রয়েছে তাদের মধ্যে। এবং বেশি ঘনত্ব মানে খুব পুরু হয় চুলটা, তারা হচ্ছে নিগ্রোয়েড। যারা নিগ্রোয়েড আফ্রিকান যারা লোকজন রয়েছে তুমি দেখতে পাবে তাদের চুলটা কিন্তু অত্যন্ত পুরু হয়ে থাকে, ঠিক আছে, অত্যন্ত শক্ত এবং অত্যন্ত পুরু হয়ে থাকে। তার একটা কারণ, শক্ত হওয়ার কারণ হচ্ছে হিটটাও একটা ব্যাপার রয়েছে ওখানকার, আফ্রিকান যারা জায়গাটা ক্লাইমেট যেটা আর কি সেখানকার একটা ব্যাপার রয়েছে। তো এই তিনটে ভাগে ভাগ করছি চুলের ঘনত্ব অনুযায়ী, সূক্ষ্ম ঘনত্ব, মাঝারি ঘনত্ব এবং বেশি ঘনত্ব। 56 মাইক্রোমিটারের কম হলে সূক্ষ্ম এবং 85 বেশি যদি হয় তাহলে বেশি ঘনত্বে। ককেশীয় হচ্ছে সূক্ষ্ম ঘনত্বের চুল খুব পাতলা, এবং নিগ্রোয়েড হচ্ছে সব থেকে পুরু ঘনত্বের চুলযুক্ত। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে কিন্তু দেখো হয়ে গেল। তিনটে আমাদের কি হয়ে গেল, কি কি তিনটে হলো, একটা হচ্ছে আমাদের দুটো হলো, একটা হচ্ছে আমাদের কি না, একটা হচ্ছে আমাদের স্কিন কালার, চামড়ার রং, আর একটা হচ্ছে আমাদের চুলের গঠনের মধ্যে ওই ভাগগুলো যেগুলো ছিল 4টে ভাগ সেটা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের কি না, এরপরে হচ্ছে আমাদের খুলি বা মাথার আকৃতি। খুলি বা মাথার আকৃতি সম্বন্ধে আমরা কিন্তু জানতে হবে যে খুলি বা মাথার আকৃতি ব্যাপারটা কি, সেই সম্বন্ধে আমরা জানবো। 3 নাম্বার যেটা রয়েছে, এক সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে। তাহলে 3 নাম্বার হচ্ছে খুলি বা মাথার আকৃতি, বা যেটাকে আমরা বলছি কি হেড ফর্মও বলা হয় বা শেপ অফ দ্য হেডও বলা হয়ে থাকে। তো খুলি বা মাথার আকৃতি, এটা কি করা হয় না, যখন আমরা নরগোষ্ঠী বিভাজন করছি তখন এই মাথার যে খুলি, সেই খুলিটার আকৃতি এবং আয়তন, এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা উপাদান। কিসের জন্য, বিভিন্ন গ্রুপে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীতে আমরা বলতে পারি বা নরগোষ্ঠীতে ভাগ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই যে আমাদের মানব জাতির যে শ্রেণীবিভাগ করা হবে মাথার আকৃতির ভিত্তিতে, ঠিক আছে, এটা হচ্ছে মানে বৈজ্ঞানিকভাবে যখন বলা হয় সেটা কোথায় প্রপোজ করা হয়, সেটা হচ্ছে আমাদের 1882 জার্মানির একটা শহর, তোমরা জানো ফ্রাঙ্কফুর্ট জার্মানির একটা শহর। সেই জার্মানির একটা শহর ফ্রাঙ্কফুর্টে নৃবিজ্ঞানীদের একটা কি হয়েছিল, একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনীতে কি করা হয় না, আমাদের সেই সম্মেলনীতে আমাদের এই মানুষের যে মাথার আকৃতি, সেই আকৃতিটা পরিমাপ করার জন্য বা মাথার যে খুলি, সেই খুলি পরিমাপের জন্য একটা কৌশল কিন্তু নেওয়া হয়েছিল। এবং সেটাকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে সেফালিক ইন্ডেক্স। কি বলা হচ্ছে, সেফালিক ইন্ডেক্স। ঠিক আছে, সেফালিক ইন্ডেক্স। তাহলে আমাদের কি করা হলো না, মাথার আকৃতিটাকে তো মাপতে হবে। সেটা কিভাবে মাপবো আমরা, কতটা বড় বা কতটা ছোট, সেটা একটা তো মেজারমেন্ট থাকবে, একটা তো ইন্ডেক্স, একটা নাম্বার থাকবে। সেইটা করার জন্য ফ্রাঙ্কফুর্ট শহরে একটা সম্মেলন হয়েছিল। সেখানে এই কথাটা প্রথম উঠেছিল যে মানুষের মাথার আকৃতি মাপার জন্য বা মেজারমেন্ট করার জন্য, পরিমাপ করার জন্য একটা কৌশল নেওয়া হয়েছিল, এবং সেটা হচ্ছে সেফালিক ইন্ডেক্স। এটা দিয়েছিলেন কে প্রথম, এটা দিয়েছিলেন আমাদের অ্যাডলফ রাথজিয়াস বলে একজন ছিল। ঠিক আছে, নামটা আমি লিখে দিচ্ছি, অ্যাডলফ রাথজিয়াস। ঠিক আছে, অ্যাডলফ রাথজিয়াস কিন্তু কি করেছিল, এই সেফালিক ইন্ডেক্সটা প্রথম দিয়েছিলেন। এটার কিভাবে বের করতে হয় না, এখানে এটা হচ্ছে হেড ব্রিথ, এক সেকেন্ড, হেড ব্রিথ বাই হেড ব্রিথ বাই হেড লেন্থ ইনটু 100, হেড ব্রিথ বাই হেড লেন্থ ইনটু 100, মানে মাথার যে প্রস্থ রয়েছে বা খুলির যে প্রস্থ, খুলির যে দৈর্ঘ্য বাই খুলির প্রস্থ বাই খুলির দৈর্ঘ্য ইনটু 100। এইটার মাধ্যমে আমরা কি করতে পারবো, সেফালিক ইন্ডেক্সে বের করতে পারবো। কিভাবে মেজারমেন্ট করবে আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা, এক সেকেন্ড। আচ্ছা, হেয়ার টাইপটাও দেখলে তোমরা এরকম করে। আচ্ছা, এই যে মাথার এটা খুলি এটা বের করানোর নিয়ম এটা দেখো। মাথার যে খুলিটা রয়েছে, এই যে লাল রঙের দেখো কালারের যে ফিতেটা দেওয়া রয়েছে, লাল রঙের দেখো এই ফিতেটা যে দেওয়া রয়েছে লাল রঙের, ঠিক আছে, এই লাল রঙের ফিতেটার কাজটা কি না, এই লাল রঙের ফিতেটার কাজটা হচ্ছে যে এখানে আমাদের এই কানের উপর থেকে ওই দিকে একদম কানের এই যে উপর পর্যন্ত ডটের লাইন দেখতে পাচ্ছ, এই যে ডটের লাইন উপর দিয়ে, মাথার উপর দিয়ে আমরা এই ফিতে দিয়ে মাপতে পারবো। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের কি দেখো, কপাল থেকে শুরু করে দেখো, এই কপালে এই যে ব্লু কালারের যে লাইনটা, কপাল থেকে শুরু করে ব্লু কালারের যে লাইনটা দেখো একদম পিছন দিকে এই পর্যন্ত রয়েছে। তোরা মাথার খুলিটা রয়েছে, তুমি হাত দিলেই মাথার খুলিটা দেখতে পাবে। ঠিক আছে, উঁচু করা। তো পাশের ছবিতে তুমি দেখতে পাবে, দেখো দেওয়া রয়েছে। এই সামনের দিকটা হচ্ছে মুখ, এই দিকগুলো হচ্ছে মুখ, এদিকে মুখটা রয়েছে। ঠিক আছে, মুখটা রয়েছে। তাহলে এখানে আমাদের এই যে রেড কালারের যে অ্যারোটা দেওয়া রয়েছে, দেখো ভালো করে লক্ষ্য করো, রেড কালারের, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা, মানে লেন্থটা। আর এটা হচ্ছে ব্রিথটা, মানে প্রস্থটা, মানে একটা কান থেকে আরেকটা কানের পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে প্রস্থটা। বোঝা গেল? আর কপাল দিকে পিছনের দিকে এই যে খুলিটা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা। ঠিক আছে, তার মানে কি বললাম, প্রস্থ বাই দৈর্ঘ্য ইনটু 100। এবারে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দেখো, প্রস্থটা যেহেতু আমাদের লবে রয়েছে এবং দৈর্ঘ্যটা যেহেতু আমাদের হরে রয়েছে, এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। প্রস্থটা আমাদের কিন্তু লবে রয়েছে, দৈর্ঘ্যটা হরে রয়েছে। এবারে একটা ভগ্নাংশের
যখন লবটা আমাদের কি হবে, লবটার তুলনায় হরটা যখন বড় হবে, ভালো করে লক্ষ্য করো, এটা প্রস্থটা লব, দৈর্ঘ্যটা হর, তাহলে লবটার তুলনায় যখন হরটা বড় হবে, ভগ্নাংশটা অটোমেটিক্যালি কি হবে, ছোট হবে, ছোট হবে। প্রস্থটা ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রস্থটা 10, একটা কোনো আমি এখন নিচ্ছি না, 10 ইউনিট, আর দৈর্ঘ্যটা ধরো 20 ইউনিট, কাটাকাটি করো কত হবে, 1/2 মানে 0.5। আবার একটা তুমি ধরো যে প্রস্থটা বেশি, মানে লবটা বেশি, ধরো 30, আর দৈর্ঘ্যটা হচ্ছে 10, কাটাকাটি করো কত হবে, 3 হবে। তাহলে কোনটা কম হলো, যেখানে আমাদের প্রস্থটা ছোট মানে দৈর্ঘ্যটা বড়, মানে আমাদের হরটা বড়, যেখানে যেখানে হরটা বড় বা নিচের অংশটা বড়। তার মানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন সেফালিক ইন্ডেক্স বের করব, তখন আমার সেফালিক ইন্ডেক্সের মানটা যত আমার কি হবে, যত আমার কম হবে, যত আমার কম হবে, কখন কম হচ্ছে ভালো করে লক্ষ্য করো, কখন কম হচ্ছে, কম তখনই হবে যখন আমাদের দৈর্ঘ্যটা বেশি হবে, মানে দৈর্ঘ্যটা আমাদের হরে রয়েছে, তাহলে হরটা যখনই বড় হবে তখনই আমার পুরো মানটা সেফালিক ইন্ডেক্সের কম আসবে। আর দৈর্ঘ্যটা বড় হওয়া মানে কি, দৈর্ঘ্যটা যদি বড় হয় প্রস্থের তুলনায়, তার মানে কি মাথাটা তো লম্বা হবে। এখানে দেখো তুমি লক্ষ্য করো, এই ফার্স্ট ছবিটা লক্ষ্য করে দেখো, দৈর্ঘ্যটা কতটা লম্বা দেখো, এখান থেকে এতটা পর্যন্ত, তার তুলনায় প্রস্থটা ছোট। আর 3 নম্বর ছবিটা দেখো, আমার কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু কি হয়েছে, প্রথমটার তুলনায় অনেকটা কমে গেছে, প্রস্থটার তুলনায় বেড়ে গেছে, তার ফলে মাথাটা দেখো রাউন্ডেড হয়ে গেছে, শেপটা অনেকটা গোল আকৃতি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা আমার কি হতে হবে, দৈর্ঘ্যটা আমার বেশি হতে হবে যদি মাথাটাকে লম্বা হতে হয়। আর দৈর্ঘ্যটা যখনই বেশি হবে তখনই পুরো ভগ্নাংশের মানটা কি আসবে, কম আসবে। তাহলে যখনই সেফালিক ইন্ডেক্সের মান দেখবে কম আসছে, তার মানে সেই লোকটার মাথাটা লম্বা। আর যদি উল্টোটা হয়, যদি লবটা আমার কি হয়, বেশি মান থাকে, লব মানে প্রস্থটা যদি বেশি মান থাকে, তাহলে অটোমেটিক্যালি ভগ্নাংশটা বেশি হবে, মানে মানটা বড় বেরোবে। সেক্ষেত্রে প্রস্থ যদি চওড়া হয় বা প্রস্থ যদি বেশি হয়, মাথাটা অনেক বেশি চওড়া হবে, মাথাটা কিন্তু অনেক বেশি গোলাকার হয়ে যাবে। বুঝতে পারলাম কি ব্যাপারটা? তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে সেফালিক ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সেফালিক ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু মানুষজনকে কিন্তু বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা করতে পারি, মানে খুলির যে আকৃতি তার ভিত্তিতে যে মান বেরোবে সেই অনুযায়ী আমরা কি করতে পারি, মানুষকে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীতে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমরা কিন্তু ভাগ করতে পারি। ঠিক আছে, এবারে যে ভাগগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন নামকরণ করা হয়। ঠিক আছে, ফার্স্ট রয়েছে আমাদের কি, হাইপার ডলিকোসেফালি। ফার্স্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হাইপার ডলিকোসেফালি, হাইপার ডলিকোসেফালি, হাইপার ডলিকোসেফালি। সেকেন্ড আমাদের যেটা রয়েছে, সেকেন্ড আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডলিকোসেফালি। সেকেন্ড যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ডলিকোসেফালি, ডলিকোসেফালিক, আমি বাংলাটা লিখেছি তারপরে ইংলিশটা লিখে দেবো, ডলিকোসেফালিক। তিনে রয়েছে আমাদের মেসোসেফালিক, মেসোসেফালিক। চারে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্র্যাকিসেফালিক, ব্র্যাকিসেফালিক। পাঁচে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হাইপার ব্র্যাকিসেফালিক, হাইপার ব্র্যাকিসেফালিক। কি ব্যাপারগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে হাইপার ডলিকোসেফালিক, ইংলিশটা এখানে একটা একটা লিখে দিচ্ছি, বাকিগুলো নিজেরা লিখতে পারবে। ঠিক আছে, হাইপার ডলিকোসেফালিক, সিএইচও সেফালিক যেমন আছে। ঠিক আছে, তারপরে হাইপারটা বাদ দিয়ে দাও, শুধু ডলিকোসেফালিক, তারপরে মেসোসেফালিক, শেষে সবাইকে আর সেফালিক রয়েছে। তাহলে এবারে হাইপার ডলিকোসেফালিক কাদের বলবো, কাদেরকে আমরা বলবো যে হাইপার ডলিকোসেফালিক, মানে সেফালিক ইন্ডেক্সের মানটা কত বেরোলে আমরা বলবো যে সেটা হচ্ছে আমাদের হাইপার ডলিকোসেফালিক। মনে রাখবে, যদি 69 এর কম হয়, যদি আমাদের এই যে মানটা তুমি বের করছো হেড ব্রিথ বাই হেড লেন্থ ইন্টু 100, যখন যদি মানটা দেখো যে 69 বা 69 এর কম বেরোচ্ছে, তাদেরকে আমরা বলবো হাইপার ডলিকোসেফালিক। হাইপার ডলিকোসেফালিক কাদের বলবো, 69 এর কম, আমি আগেই বললাম মানটা যত কম বেরোবে তত হচ্ছে মাথাটা লম্বা। তাহলে যাদের অতিরিক্ত লম্বা মাথা, যাদের মাথাটা অতিরিক্ত লম্বা, তাদেরকে আমরা কি বলবো, অতিরিক্ত লম্বা মাথা যদি হয় তাদেরকে আমরা বলবো যে হাইপার ডলিকোসেফালিক। বোঝা গেল? এবার অতিরিক্ত লম্বা মাথা কাদের দেখা যায়, অতিরিক্ত লম্বা মাথা নিগ্রো যারা রয়েছে, যারা আফ্রিকান লোকজন রয়েছে, তাদেরকে এই জিনিসটা দেখা যাবে। ঠিক আছে, অতিরিক্ত লম্বা মাথা দেখা যাবে। আচ্ছা, যদি আমার মানটা বেরোয় 70 থেকে 75, যদি মানটা আমার বেরোয় 70 থেকে 75, তাহলে হচ্ছে এদেরকে বলবো লম্বা মাথাযুক্ত, লম্বা মাথাযুক্ত, বা যেটাকে আমরা বলছি ডলিকোসেফালিক, যেটাকে আমরা কি বলছি, ডলিকোসেফালিক। তাহলে ডলিকোসেফালিক বলতে আমরা তাদেরকেই বুঝবো যাদের কি রয়েছে, লম্বা মাথা রয়েছে, এটা অতিরিক্ত লম্বা মাথা। হাইপার রয়েছে কথাটা, তাহলে হাইপার মানে অতিরিক্ত, অতিরিক্ত লম্বা মাথা। ডলিকোসেফালিক মানে আমাদের শুধু হাইপারটা বাদ দিয়ে দাও, তাহলে লম্বা মাথা, এখানে অতিরিক্ত বাদ দিয়ে দাও, লম্বা মাথা। মানটা কত বেরোবে, 70 থেকে 75 যদি বেরোয়। বোঝা গেল? তাহলে এটা কাদের দেখা যায়, এটা অস্ট্রেলীয় লোকজনদের দেখা যায়, কাদের, অস্ট্রেলীয় যারা লোকজন রয়েছে তাদের দেখা যায়। আচ্ছা, যদি আমার মানটা বেরোয় এরকম 76 থেকে 80, মানটা যদি 76 থেকে 80 বেরোয়, তাহলে আমাদের বুঝতে হবে যেটা এটা মেসোসেফালিক। মেসো মানে কি, মধ্যম প্রকৃতির, মিডিল, মধ্যম। আমরা মেসোস্ফিয়ার পড়েছি, তাহলে এখানে হচ্ছে মধ্যম প্রকৃতির। ঠিক আছে, মাঝামাঝি। তাহলে এটা কাদের দেখা যাবে, মেনলি আমেরিকার যারা লোকজন রয়েছে, আমেরিকা। বোঝা গেল, আমেরিকা।
আচ্ছা ব্র্যাকিসেফালিক কাদের দেখা যাবে? যাদের মানটা হচ্ছে কত বেরোবে 81 থেকে 85, 81 থেকে 85 যাদের বেরোবে তারা হচ্ছে ব্র্যাকিসেফালিক, প্রায় গোলাকার মাথা, প্রায় গোলাকার। এই মাথাটা কি হবে? প্রায় গোলাকার মাথা হবে, প্রায় গোলাকার মাথা হবে। যারা ইউরোপিয়ান গোষ্ঠী রয়েছে, যারা ইউরোপ রয়েছে, ইউরোপিয়ান গোষ্ঠী তাদের, এছাড়াও এশিয়ান যারা রয়েছে, ইউরোপিয়ান গোষ্ঠী যারা রয়েছে, এশিয়ান গোষ্ঠী যারা রয়েছে, ঠিক আছে। এছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় যে মঙ্গোলীয় কিছু গোষ্ঠী রয়েছে, ঠিক আছে, ককেশীয় কিছু গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু প্রায় গোলাকার মাথা, যাদের মানটা কত বেরোবে 81 থেকে 85। আর হাইপার ব্র্যাকিসেফালিক কারা? যারা হচ্ছে 86 বেশি, 86 এর বেশি, যাদের মাথাটা টোটালি গোলাকার। টোটালি গোলাকার খুব একটা দেখা যায় না, মেনলি স্ল্যাব বলে একটা আমাদের রয়েছে, জাতি রয়েছে, সেই ক্ষেত্রে এটা দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ভালো করে তুমি লক্ষ্য করো যে আমাদের এইগুলো নামকরণগুলো সায়েন্টিফিক ভাবে করা রয়েছে। হাইপার ডলিগোসেফালিক, মেসোসেফালিক, ব্র্যাকিসেফালিক, আর হচ্ছে হাইপার ব্র্যাকিসেফালিক। ব্র্যাকিসেফালিকের ইংলিশটা আমি লিখে দিচ্ছি, ব্র্যাকিসেফালিক, ঠিক আছে। এটা বাকিগুলো নিজেরা লিখে নিতে পারবে, চাপ নেওয়ার কিছু নেই। তাহলে 69 যত কম দেখো মানটা বেরোচ্ছে তত কিন্তু মাথাটা লম্বা, যত বেশি মান বেরোবে 86 বেশি গোলাকার মাথা হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এটা, প্রস্থটা উপরে রয়েছে, লবে রয়েছে। যদি উল্টো থাকতো তাহলে কিন্তু যত মানটা বেশি বেরোতো তত কিন্তু লম্বা হতো মাথাটা। যেহেতু আমার দৈর্ঘ্যটা নিচে রয়েছে, মানে হরে রয়েছে, তত কিন্তু জিনিসটা দেখতে পাবো আমি, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের সেফালিক ইন্ডেক্স কিন্তু এক্সামের জন্য দেয়। সেফালিক ইন্ডেক্স বলতে কি বোঝো বা এই ব্যাপারটা কিন্তু দিয়ে থাকে। এবারে অনেক বই তুমি দেখতে পাবে যে তোমাদের এত সব ভাগ কিন্তু করা নেই। আচ্ছা সেফালিক ইন্ডেক্সের এই যে 5টা ভাগ, এই ভাগটা কিন্তু আমাদের যিনি ওই সেফালিক ইন্ডেক্সটা ইনভেন্ট করেছিলেন তিনি কিন্তু দেননি, মানে অ্যাডল্ফ রেডজিয়াস কিন্তু দেননি। এই 5টা ভাগের ক্লাসিফিকেশন কে দিয়েছিল না পল ব্রোকা বলে একজন দিয়েছিল। পল ব্রোকা বা ব্রোচাও বলা হয় তাকে, পল ব্রোকা বা পল ব্রোচা, তিনি কিন্তু 5টা ভাগ দিয়েছিলেন। এবার কোনো কোনো বই দেখবে যে তোমাদের এত এত সায়েন্টিফিক নেম দেওয়া নেই, শুধুমাত্র 3টে জিনিস দেওয়া থাকবে, দেখবে লম্বা মাথা, 3টে জিনিস দেওয়া থাকবে, লম্বা মাথা, মাঝারি এবং তার সঙ্গে হচ্ছে চওড়া। এই 3টে জিনিস দেওয়া থাকবে, দেখবে লম্বা মাথা কোনটা, যারা হচ্ছে 75 থেকে কম তারা হচ্ছে লম্বা মাথা। এছাড়াও দেওয়া থাকে দেখবে 75 থেকে 80 হচ্ছে মাঝারি, এবং আমরা যখন যদি দেখতে পাই যে 81 বেশি তখন তাকে চওড়া মাথা বলা হচ্ছে, মানে গোলাকার মাথা আর কি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেক বই দেওয়া থাকে, তোমরা সেটা নিজেদের মতো করবে, চাপ নেওয়ার কিছু নেই। তাহলে আমাদের এই পর্যন্ত কি হলো না, এই পর্যন্ত শুধুমাত্র আমাদের 3টে জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে আমাদের কি না, আমাদের চামড়ার কালার, এছাড়া আমাদের চুলের আকৃতি, মাথার যে আকৃতি, সেই জিনিসটা আমরা দেখলাম। নেক্সট আমাদের কি রয়েছে আমরা এবারে দেখে নেবো, ঠিক আছে। নেক্সট আমাদের কি রয়েছে আমরা এবারে দেখে নেবো। তাহলে আমাদের 3টে জিনিস হয়ে গেল, এখান থেকে আমাদের 3টে জিনিস হয়ে গেল, 1 2 3। এবারে নেক্সট রয়েছে আমাদের শেপ অফ দা ফেস আর শেপ অফ দা নোজ, এই দুটো জিনিস আমাদের রয়েছে এখানে, এবার আমরা দেখবো শেপ অফ দা ফেস। তাহলে 4 নাম্বার যেটা আমাদের রয়েছে শেপ অফ দা ফেস, শেপ অফ দা ফেস বা মুখমণ্ডলের আকৃতি, মুখমণ্ডলের আকৃতি। এই মুখমণ্ডলের আকৃতিটা আমাকে ভালো করে দেখতে হবে, শেপ অফ দা ফেস। এই শেপ অফ দা ফেস নির্ণয়ের জন্য কিন্তু একটা ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সটার নাম হচ্ছে ফেসিয়াল ইন্ডেক্স। ফেসিয়াল ইন্ডেক্স, যেমন মাথার খুলির আকৃতির জন্য সেফালিক ইন্ডেক্স, এটা ফেসিয়াল ইন্ডেক্স কি থাকে, টোটাল ফেসিয়াল হাইট, টোটাল ফেসিয়াল হাইট, ফেসিয়াল হাইট বাই কি রয়েছে না, বাই হচ্ছে আমাদের ব্রিথ, ব্রিথ, বা এটা অনেক সময় কি বলা হয়, এটাকে অনেক সময় বলা হয় বিজোগমেট্রিক ব্রিথও বলা হয় থাকে, ঠিক আছে, বিজোগমেট্রিক ব্রিথ। তো ব্রিথ মনে রাখবে ইনটু 100। তাহলে এখানে দেখো হাইটটা কিন্তু উপরে, হাইটটা কিন্তু উপরে, আমি পিপিটিটা দেখাই তাহলে বুঝতে পারবে কি ব্যাপারটা বোঝানো হচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের মুখমণ্ডলে যে ব্যাপারটা না, এক সেকেন্ড, এটা নয়, আচ্ছা দাঁড়াও, এটা দেখো, এটা হচ্ছে ফেসিয়াল ইন্ডেক্সের ব্যাপার, কিভাবে ফেসিয়াল ইন্ডেক্স ক্যালকুলেট করবে, ঠিক আছে, মানে মেজার করবে কি করে। দেখো এই কানের এখান থেকে এই কানের এই পর্যন্ত জেড ওয়াই, এদিকেও জেড ওয়াই, এইটা একটা। আর এই যে নাকের যে আমাদের কপালের ঠিক নিচ থেকে দেখো এই যে এন, আর এখানে জি এন পর্যন্ত, এই এটা হচ্ছে আমাদের লম্বাটা, ঠিক আছে, মানে এটা হচ্ছে হাইটটা, এই এখান থেকে এটা হাইট, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের আমাদের উইডথটা বা বলতে পারো ব্রিথটা, ঠিক আছে, চওড়াটা। এখানে ছবিটা দেখো আরো ভালো বুঝতে পারবে, এই যে এন রয়েছে এখানে এন, আর এর নিচে হচ্ছে জি এন, এই উপর থেকে নিচ পর্যন্ত এইটা হচ্ছে আমাদের কি না, এটা হাইটটা, এবং জেড ওয়াই থেকে এইদিকে জেড ওয়াই যেটা রয়েছে আমাদের কানের এই পর্যন্ত, কানের এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের চওড়াটা। বোঝা গেল? তাহলে আমাদের কি বললাম যে আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের হাইট বা লম্বা যেটা রয়েছে সেটা উচ্চতা, মানে লম্বা, এই লম্বাটা এই এন 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 ড্যাশ থেকে জি এন ড্যাশ পর্যন্ত, আর বাই কি হবে, বাই হচ্ছে ব্রিথ, মানে এই যে এই কানের এখান থেকে এই কানের এই পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চওড়াটা। বোঝা গেল? এই ছবিটার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চওড়াটা জেড ওয়াই থেকে জেড ওয়াই, এটা চওড়া, এই জায়গাটা হচ্ছে চওড়া, আর এটা হচ্ছে লম্বা, উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে লম্বা। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু ফেসিয়াল ইয়েটা মেজার করতে পারি। এবার ক্যালকুলেট করার তো সূত্র আমরা পেয়ে গেছি, কি সূত্র বললাম না, এই যে দেওয়া রয়েছে টোটাল ফেসিয়াল হাইট, ওই যে হাইটটা উপর থেকে নিচ পর্যন্ত, এই যে হাইটটা এন থেকে জিএন,
আর এখানে রয়েছে ব্রিথ, মানে হচ্ছে এই কান থেকে এই কান, মানে জেড ওয়াই থেকে জেড ওয়াই, এটা কিন্তু আমরা মাপতে পারবো। এখানে হাইটটা কিন্তু উপরে রয়েছে, খুব ভালো করে জিনিসটা দেখো, আগেরটা কিন্তু হাইটটা উপরে ছিল না, এখানে কিন্তু হাইটটা উপরে রয়েছে। হাইট উপরে রয়েছে মানে লবে আমাদের কি রয়েছে, লবে আমাদের দৈর্ঘ্যটা রয়েছে। হাইট বলতে অ্যাকচুয়ালি এখানে লেন্থটাকে বোঝাচ্ছে, দৈর্ঘ্যটাকে। তাহলে আমাদের লবটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, পুরো ভগ্নাংশের মানটা বেশি বেরোবে। আর লবটাতে কি আছে, লম্বাটা রয়েছে বা হাইটটা রয়েছে। হাইট যত বেশি হবে তত কি হবে, মুখটা আমাদের লম্বা হবে। মুখটা তো কি হবে, মুখটা তো লম্বা হবে। যত আমাদের হাইটটা বেশি হবে মুখটা কি হবে, লম্বা হবে। যদি প্রস্থের তুলনায় প্রস্থটা ছোট হয়ে যায়, মনে করো প্রস্থটা আমাদের ছোট রয়েছে, প্রস্থটা আমাদের কি রয়েছে, প্রস্থটা ছোট রয়েছে, লম্বাটা অনেক বেশি, তাহলে মুখটা কি হবে, মুখটা আমাদের জেনারেলি কি হবে, লম্বা হয়ে যাবে। আর যদি প্রস্থটা বড় হয় হাইটটার তুলনায়, তাহলে সেক্ষেত্রে মুখটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে গোল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে যেহেতু আমাদের লবে কি রয়েছে, হাইট রয়েছে বা লম্বাটা রয়েছে, তাহলে লম্বাটা যদি বেশি হয় মুখটা এমনিতে লম্বা হবে। আর লম্বাটা যদি যেহেতু লবে রয়েছে, তাহলে এটা বেশি হলে অটোমেটিক্যালি পুরো ভগ্নাংশের মানটা বেশি বেরোবে। তার মানে ফেসিয়াল ইন্ডেক্সের মান যত বেশি বেরোবে মুখটা আমাদের তত কিন্তু কি হবে, তত কিন্তু লম্বা হবে। তাহলে তার ভিত্তিতে আবার কি করা হয়েছে, 5টা ভাগে ভাগ করা হয়েছে। সেই নামগুলো একটু লিখে নিচ্ছি, সেম আগের মতনই সেম, শুধু একটু নামগুলো চেঞ্জ হয়েছে। ফার্স্ট হচ্ছে হাইপার ইউরোপ্রোস্পি, ওটা ছিল হাইপার ডলিগোসেফালিক, এটা হচ্ছে হাইপার ইউরোপ্রোস্পি, হাইপার ইউরোপ্রোস্পি। সেকেন্ড রয়েছে, হাইপারটা বাদ দিয়ে দাও, আগেরটার মতনই সেম, ঠিক আছে, ইউরোপ্রোস্পি। তারপরটা কি ছিল, আগেরটা কি ছিল, আগেরটা ছিল আমাদের মেসোসেফালিক, মেসোসেফালিক ছিল। এখানে কি হবে, এখানে মেসোপ্রোস্পি হবে। এখানে কি হবে, এখানে হাইপার ইউরোপ্রোস্পি দিয়ে হচ্ছে মেসোপ্রোস্পি, মেসোপ্রোস্পি। 4 নাম্বার কি রয়েছে মেসোপ্রোস্পি বলে, লেপ্টোপ্রোস্পি, লেপ্টোপ্রোস্পি। 5 নাম্বার কি রয়েছে আমাদের, 5 নাম্বার হচ্ছে হাইপার লেপ্টোপ্রোস্পি, লেপ্টোপ্রোস্পি, ঠিক আছে, প্রোস্পি। তো এই 5টা ভাগে আমরা ভাগ করছি। এবারে এই যে হাইপার ইউরোপ্রোস্পি যেটা রয়েছে, এদের ইন্ডেক্সটা কত হবে, হাইপার ইউরোপ্রোস্পি যারা, তাদের ইন্ডেক্সটা কত হবে, মানে এই ফেসিয়াল ইন্ডেক্সের মান কত বেরোলে আমরা হাইপার ইউরোপ্রোস্পি বলবো। যেমন আগেরটা আমরা বললাম যে 69 এর কম বেরোলে হাইপার ডলিগোসেফালি। তাহলে হাইপার ইউরোপ্রোস্পি আমরা তাদেরকেই বলবো যাদের এই ফেসিয়াল ইন্ডেক্সের মানটা কত বেরোবে, আমাদের 79.99 এর কম। কত বললাম, যাদের আমাদের দেখতে পাবো, যাদের আমাদের মানটা বেরোচ্ছে কত, 79.99 এর কম যাদের বেরোবে, তাদেরকে আমরা বলবো হাইপার ইউরোপ্রোস্পি। আচ্ছা, যাদের মানটা বেরোবে আমাদের 80 থেকে 84.99 তাদেরকে বলবো আমরা ইউরোপ্রোস্পি। মেসোপ্রোস্পি তাদের বলবো যাদের মানটা বেরোবে 85 থেকে 89.99 তাদের বলবো মেসোপ্রোস্পি। আচ্ছা, 85 থেকে 89.99, তাহলে 90 থেকে 94.99 বেরোলে সেটাকে বলবো লেপ্টোপ্রোস্পি। এবং 95 এর যদি আমরা দেখি যে বেশি বেরোচ্ছে মান, অ্যাবাভ 95, তখন তাকে বলবো হাইপার লেপ্টোপ্রোস্পি। আমি কি বললাম, মান যত বেশি বেরোবে তত মুখটা লম্বা হবে। তাহলে হাইপার লেপ্টোপ্রোস্পি মানে কি, অধিক লম্বা মুখ। অধিক, সব থেকে বেশি কোনটা, 95 এর বেশি, তাহলে অধিক লম্বা মুখ। বা আমরা অনেক সময় এটাকে বলে থাকি সংকীর্ণ মুখ, সংকীর্ণ, অনেক লম্বা হয় মুখটা, মানে আমাদের লম্বাটা বেশি চওড়াটা কম, মুখটা অটোমেটিক্যালি অনেক বেশি লম্বা হয়ে যাবে, ঠিক আছে, অনেক বেশি লম্বা হয়ে যাবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে তার থেকে কম তাহলে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, শুধু এখানে হাইপার লেপ্টোপ্রোস্পি ছিল, সেখান থেকে কি হলো, হাইপারটা বাদ দিয়ে লেপ্টোপ্রোস্পি হলো। তাহলে এখানে অধিক লম্বা মুখ ছিল, তাহলে আমরা অধিকটা বাদ দিয়ে দেবো, কি হবে, লম্বা মুখ। বোঝা গেল? আচ্ছা, মেসোপ্রোস্পি কাদের বলবো আমরা, মেসোপ্রোস্পি হচ্ছে যাদের মুখটা আমাদের দেখা যাবে যে এরকম, যে মধ্যম প্রকৃতি, মেসো মানে তো মধ্যম, তাহলে এখানে মধ্যম প্রকৃতি, খুব লম্বাও নয় আবার খুব বলতে পারো যে চওড়াও নয়, ঠিক আছে। ইউরোপ্রোস্পি হচ্ছে যাদের চওড়া মুখ, চওড়া মুখ। এবং হাইপার ইউরোপ্রোস্পি কারা, হাইপার ইউরোপ্রোস্পি হবে তারাই যাদের আমাদের মুখটা দেখতে পাবো যে অধিক চওড়া, ঠিক আছে, খুব চওড়া, অধিক চওড়া মুখ, অধিক চওড়া মুখ। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এক সেকেন্ড দাও। তাহলে এক্ষেত্রে তাহলে হাইপার ইউরোপ্রোস্পি কাদের দেখা যাবে, যেমন আমরা সেফালিক ইন্ডেক্সে দেখলাম যে কাদের অতিরিক্ত লম্বা মাথা বা কাদের গোল মাথা, সেগুলো আমরা দেখেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে কাদের অতিরিক্ত লম্বা মুখ দেখতে পাবো আমরা, বা কাদের অতিরিক্ত চওড়া মুখ, এগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে তুমি একটা কথা মাথায় রাখো যে যারা হচ্ছে ককেশীয় গোষ্ঠী তাদের মুখটা কি হবে, সরু থেকে অনেক মাঝারি চওড়া হবে, ঠিক আছে। যারা ককেশীয় গোষ্ঠী রয়েছে, আমি লিখে দিচ্ছি, যারা ককেশীয় গোষ্ঠী, যারা ককেশীয় গোষ্ঠী হবে তাদের মুখের আকৃতি কিরকম হবে, সরু থেকে মাঝারি চওড়া, সরু থেকে কি হবে, মাঝারি চওড়া হবে, মাঝারি, মাঝারি চওড়া হবে, ঠিক আছে, সরু থেকে মাঝারি চওড়া হবে যারা ককেশীয় গোষ্ঠী। যারা মঙ্গোলীয় রয়েছে, যারা মঙ্গোলীয় মানে মঙ্গোলীয় গোষ্ঠী যারা রয়েছে, তাদের যে আমাদের মুখের আকৃতি সেটা হবে কি না, মাঝারি চওড়া থেকে খুব চওড়া। এটা হবে কি, মাঝারি চওড়া থেকে খুব চওড়া হবে, খুব চওড়া, ঠিক আছে। এটা এটা সরু থেকে মাঝারি চওড়া, এটা কিন্তু মাঝারি চওড়া থেকে খুব চওড়া।
আচ্ছা, যারা নিগ্রো শ্রেণীর লোকজন রয়েছে, যারা নিগ্রোয়েড রয়েছে, এই নিগ্রোয়েড যারা রয়েছেন তাদের আমাদের কি বলে মুখের আকৃতি যেটা হবে সেটা হচ্ছে যে মাঝারি চওড়া থেকে সরু আর কি, মাঝারি চওড়া থেকে সরু, মাঝারি চওড়া থেকে সরু আকৃতির হয়ে থাকে। এবং যারা আমাদের অস্ট্রেলীয় লোকজন রয়েছে, অস্ট্রেলীয় যে ভাগ বলছিলাম না আমি, অস্ট্রেলীয় ভাগে যারা লোকজন রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সরু এবং লম্বা প্রকৃতির মুখ হয়ে থাকে, সরু ও লম্বা প্রকৃতির কিন্তু মুখটা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই চারটা জিনিস মাথায় রাখবে তাহলেই হবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু তুমি দেখে নেবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি না, এটা গেল আমাদের মুখমণ্ডলের আকৃতি। এরপরে আমাদের কি রয়েছে, মুখমণ্ডলের আকৃতির পরে আমাদের এটা হচ্ছে আমার ফেসিয়াল ইন্ডেক্স হলো। তাহলে আমাদের অলরেডি কোটা হলো 3টে বা 4টা হয়তো হয়ে গেছে, 4টে হয়েছে আমাদের। ঠিক আছে, এবার রয়েছে আমাদের শেপ অফ দ্য নোজ বা নাকের আকৃতি। শেপ অফ দ্য নোজ বা নাকের আকৃতি আমরা দেখবো যে কি ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, এবার 5 নাম্বার যেটা আমাদের রয়েছে নাকের আকৃতি বা শেপ অফ দ্য নোজ, শেপ অফ দি নোজ, নাকের আকৃতি। শেপ অফ দ্য নোজ বা নাকের আকৃতি কি ব্যাপার, এটাকে আমাদের একটা ইন্ডেক্স দ্বারা দেখানো হচ্ছে আগেরটার মতনই, যেটাকে বলা হয় ন্যাসাল ইন্ডেক্স। ন্যাসাল ইন্ডেক্স বা বাংলা যদি বলি তাহলে অনুনাসিক সূচক বলা হয় থাকে। এখানে কি করা হয়, নাকের প্রস্থ, নাকের প্রস্থ বাই নাকের দৈর্ঘ্য, নাকের দৈর্ঘ্য, নাকের দৈর্ঘ্য ইনটু 100, এই সূত্র দ্বারা ফেলা হয় থাকে। যেমন সেফালিক ইন্ডেক্স বের করি সেম, ছবিটা দেখলে বুঝতে হবে কি করে মেজার করবো সেটা দেখে নাও, একটু কি করে মেজারমেন্ট করবে সেটা দেখে নাও। এই যে দেখো, এক সেকেন্ড, দেখে নাও। ঠিক আছে, এখান থেকেও দেখতে পারো তুমি, এই যে কপাল থেকে একদম আমাদের নাক পর্যন্ত যেটা রয়েছে, নাকের নিচ পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কি না, সেটা হচ্ছে আমাদের লম্বাটা মানে হাইটটা, বা বলতে পারো দৈর্ঘ্যটা। এবং প্রস্থ হচ্ছে কি এই কোণ থেকে নাকের এই দিক পর্যন্ত। ঠিক আছে, নাকের এই দিকটা থেকে এই দিকটা এল যেটা রয়েছে আমাদের এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থ। দেখো এল থেকে এল, এটা প্রস্থ। এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এল এখানে রয়েছে, এখান থেকে এইদিকে এল পর্যন্ত দেখো, এই যে ডট গুলো রয়েছে এই যে। আর দৈর্ঘ্যটা হচ্ছে এই যে এখান থেকে একদম এসএন পর্যন্ত, এন থেকে এসএন। বোঝা গেল? আচ্ছা, এবার আমি এক সেকেন্ড ওইটাই চলে যাই, তাহলে ভালো জিনিসটা বুঝতে পারবে। এক সেকেন্ড, হ্যাঁ, এটা দেখো সেম, এই যে ব্লু কালারের যে লাইনটা দেখো রয়েছে, এখান থেকে এই নিচে দেখো নাকের ব্লু কালার লাইন, এটা হচ্ছে হাইটটা। এই যে হাইটটা দেওয়া রয়েছে এখানে, এটা হাইটটা দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের হাইট। এই যে হাইটটা আমরা মেজার করতে পারবো এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে হাইট। আর উইডথ বলতে কোনটা, এই দিক থেকে এই দিক পর্যন্ত। বোঝা গেল? এটা উইথ। তাহলে আমাদের কি ছিল, আমাদের ছিল যে নাকের প্রস্থ বাই নাকের দৈর্ঘ্য, আগে প্রস্থ তারপর দৈর্ঘ্য। নাকের প্রস্থ, আবার দেখো হরে লবে কে রয়েছে, প্রস্থ রয়েছে, হরে কে রয়েছে, দৈর্ঘ্য রয়েছে। তার মানে কি, তার মানে প্রস্থটা যদি আমার বেশি হয়, ভালো করে জিনিসটা বুঝো, প্রস্থটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে লবটা বেশি, আর লব বেশি মানে কি পুরো ভগ্নাংশের মানটা বেশি। আর প্রস্থ যদি বেশি হয়, খুব ইন্টারেস্টিং, প্রস্থ বেশি মানে নাকটার প্রস্থটা বেশি, লম্বাটা কম, তার মানে নাকটা অনেক বেশি চ্যাপ্টা হবে। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এর প্রস্থটা কতটা চওড়া দেখো, এখান থেকে এতটা পর্যন্ত, আর এর প্রস্থটা দেখো এইটুকু চওড়া। বুঝতে পারলে? এর তখন লম্বাটা অনেক বেশি, এর লম্বাটা কিন্তু অনেক বেশি। আর লম্বা বেশি হলে কি হবে, দৈর্ঘ্যটা বেশি হলে কি হবে, দৈর্ঘ্যটা বেশি হলে ভগ্নাংশটা ছোট হবে। কেন ভগ্নাংশ ছোট হবে? কারণ এখানে ভগ্নাংশটার আমাদের হরে দৈর্ঘ্য রয়েছে, হরে দৈর্ঘ্য রয়েছে। আমি সে উদাহরণটা দিলাম না, প্রস্থের ক্ষেত্রে তুমি যদি 10 ধরো, দৈর্ঘ্যটা ধরো 20, দৈর্ঘ্য বেশি, তাহলে কাটাকাটি করলে কত হবে, 1/2 মানে 0.5। অন্যদিকে প্রস্থটা যদি বেশি হয়, ধরো প্রস্থটা 30, দৈর্ঘ্যটা 10, কাটাকাটি করলে কত হবে, 3। তাহলে সেক্ষেত্রে কোনটার মান বেশি বেরোচ্ছে, যখন আমাদের দৈর্ঘ্যটা কি থাকছে, বেশি থাকছে, তখন কিন্তু মানটা কম বেরোচ্ছে দেখো। আর যখন দৈর্ঘ্যের মানটা আমাদের কম থাকছে প্রস্থের তুলনায়, তখন কিন্তু মানটা কত বেরোচ্ছে, বেশি বেরোচ্ছে। তার মানে একটা জিনিস মাথায় ঢুকি নাও, যত প্রস্থটা আমার বেশি হবে তত কিন্তু মানটা কি হবে, মানটা কিন্তু আমরা দেখতে পাবো মানটা কিন্তু বেশি বেরোচ্ছে, মানটা কিন্তু বেশি বেরোবে। আর মান যখনই বেশি বেরোবে তখন কি হবে, তখন কিন্তু আমাদের নাকটা অনেক বেশি চ্যাপ্টা হবে। ঠিক আছে, এদের আবার 5টা ভাগ দেওয়া রয়েছে, দেখো দেখে নাও কি কি ভাগ রয়েছে। আমাদের হাইপার লেপ্টোরাইন রয়েছে, লেপ্টোরাইন রয়েছে, মেসোরাইন রয়েছে, প্ল্যাটিরাইন রয়েছে, হাইপার প্ল্যাটিরাইন। হাইপার প্ল্যাটিরাইন কাদেরকে বলবো, যাদের নাকটা অনেক বেশি চওড়া হয়, অনেক বেশি কি হয়, চওড়া হয়, দেখো অনেক বেশি চওড়া এবং মোটা হয়, তাদের হচ্ছে হাইপার লেপ্টোরাইন। আর সরি হাইপার হাইপার প্লেটিরাইন, সরি হাইপার প্লেটিরাইন। আচ্ছা, মেসোরাইন কারা, মেসোরাইন হচ্ছে এদের মিডিল, মিডিল আকৃতি যারা হয়ে থাকে। ঠিক আছে, আর হাইপার লেপ্টোরাইন যারা রয়েছে, হাইপার লেপ্টোরাইন রয়েছে তারাই যাদের নাক অনেক লম্বা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এই 5টা ভাগ মনে রাখতে পারো, হাইপার হাইপার লেপ্টোরাইন, লেপ্টোরাইন, মেসোরাইন, প্ল্যাটিরাইন এবং হাইপার প্ল্যাটিরাইন। ঠিক আছে, এই 5টা ভাগে ভাগ করছি আমরা। এবারে কি করা হয় না, কোনো কোনো বইয়ে দেখবে নর্মালি লেখা থাকে কি, লম্বা নাক। লম্বা নাক কাদের হবে, ইয়েটা কত হয়, মানটা কত হবে, মানটা হচ্ছে 71 যদি কম হয়, 71 এর যদি কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো লম্বা নাক। লম্বা নাক তাদেরকে বলবো আমরা। যদি আমরা দেখি যে মানটা 85 থেকে 80-র মধ্যে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মাঝারি, সেক্ষেত্রে মাঝারি। আর যদি দেখি আমরা 84 থেকে বেশি হচ্ছে, তখন তাকে আমরা বলবো চ্যাপ্টা ও চওড়া, চ্যাপ্টা ও চওড়া, চ্যাপ্টা ও চওড়া নাক।
বোঝা গেল? তাহলে লম্বা নাক হচ্ছে ৭১ কম, ৭৫ থেকে ৮০ হচ্ছে মাঝারি, ৮৪ বেশি হচ্ছে চ্যাপ্টা এবং চওড়া নাক। ঠিক আছে? তাহলে যত মানটা দেখো কম হচ্ছে তত নাকটা লম্বা হচ্ছে। বোঝা গেল? মানটা কম কখন আসবে আমি আগেই বললাম, দৈর্ঘ্যটা বেশি হলেই মানটা কিন্তু কম আসবে। মানটা কিন্তু কম আসবে। আর দৈর্ঘ্যটা যেহেতু হরে রয়েছে তাহলে সেক্ষেত্রে আমার পুরো ভগ্নাংশটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কি না আমার এই মানটা কম আসলেই মানে এই দৈর্ঘ্যের মানটা বেশি হলেই পুরো হরের মানটা আমার কি মানে পুরো ভগ্নাংশের মানটা কম আসবে। তাহলে সেক্ষেত্রে এই মানটা এই নাসাল ইন্ডেক্সের মানটা যত কম আসবে তত কিন্তু কি হবে, তত কিন্তু আমার নাকটা লম্বা হবে। আর নাসাল ইন্ডেক্সের মানটা কম আসবে তখনই যখন এর দৈর্ঘ্যটা কম আসবে, দৈর্ঘ্যটা বেশি হবে, দৈর্ঘ্যটা যখন বেশি হবে মানে হরটা বেশি হবে, হরটা বড় হবে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্ডেক্সের যে ব্যাপারটা সেটা। আচ্ছা, নেক্সট আমাদের যেটা রয়েছে, এক সেকেন্ড ব্যাক করি। তাহলে আমাদের ন্যাশনাল ইন্ডেক্সটা হয়ে গেল নাকের প্রস্থ বাই নাকের দৈর্ঘ্য ইনটু 100। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবারে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে কাদের নাকটা অনেক বেশি চ্যাপ্টা এবং চওড়া হয়, মেইনলি যারা নিগ্রোয়েড রয়েছে, যারা নিগ্রোয়েড তাদের হচ্ছে নাকটা অনেক বেশি, এই যে নাকটা অনেক তাদের হাইপার প্ল্যাটিনাইন হয়ে থাকে, নাকটা অনেক বেশি চওড়া এবং মোটা হয়ে থাকে, আমাদের চ্যাপ্টা এবং চওড়া হয়। ঠিক আছে? আর ইউরোপিয়ান যারা রয়েছে, ককেশীয় যারা রয়েছে, ককেশীয় গোষ্ঠী যারা রয়েছে ইউরোপিয়ান, তার কিন্তু নাকটা অনেক লম্বা হয়। আর মেসোরাইন কাদের হয়, যারা হচ্ছে মঙ্গোলীয় গোষ্ঠী রয়েছে। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 5 নম্বরের পরে আমাদের কি রয়েছে এরপরে 5টা হয়ে গেল আমাদের অলরেডি তোমার উপাদান হয়ে গেছে। এবার হচ্ছে আই কালার বা রেটিনা কালার, শেপ অফ দ্য বডি বা দেহের আকৃতি, এগুলো আসছি। তাহলে আই কালার বা রেটিনা কালার, আই কালার বা রেটিনা কালার মানে চোখের বর্ণ, আমরা অ্যাকচুয়ালি যেটাকে বলছি চোখের বর্ণ বা এক সেকেন্ড চোখের কালার, চোখের রং, চোখের রং বা আই কালার বা রেটিনা কালার, আই কালার বা রেটিনার যে কালার রয়েছে সেটা কি রকম। তো এই ক্ষেত্রে আমাদের কি বলা হয় না, এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বলা হয়ে থাকে। তো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে আমাদের যে কি বলবো চোখের যে কালার, সেই কালারটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানেও ওই দেহের আকৃতির মতনই আমরা কিছু জিনিস দেখতে পাই। যেমন আমাদের এখানে অনেক সময় যদি আমাদের কালো হয় চোখের কালারের বা রেটিনার যে কালারটা, সেই কালারটা যদি আমাদের একদম কি হয় না একদম টোটালি কালো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে নিগ্রোয়েড যারা রয়েছে, যারা নিগ্রো শ্রেণীর মানুষজন রয়েছে, মানে আফ্রিকান লোক রয়েছে, তাদের রেটিনা কালারটা কালো হয়ে থাকে। আচ্ছা, কিছুটা পরিমাণে আমাদের বলতে পারো যে হরিদ্রাব বা পিত রঙের যদি হয়, পিত পিত রঙের কালার, পিত কালার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মেনলি মঙ্গোলীয় গোষ্ঠী যারা রয়েছে, মঙ্গোলীয় গোষ্ঠী মানে এশিয়ান লোকজন যাতে পিত হয়, বাদামি সামান্য হয়ে থাকে, বা বলতে পারো হরিদ্রাব যেটা হয়ে থাকে। ঠিক আছে? এগুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? আর যখন আমরা দেখবো ইউরোপিয়ান গোষ্ঠী দেখবো, ওদের মেনলি কি হয় না, ওদের কালারটা হয় সবুজ রঙের হয়, অনেক সময় সবুজ রঙের হয়, হালকা বাদামি হয়। ঠিক আছে? এছাড়াও নীল হয়, নীল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে নীল এবং সবুজ দেখতে পাই, এবং অনেক সময় হালকা বাদামিও তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, যারা হচ্ছে ককেশীয় বা ইউরোপিয়ান গোষ্ঠী। ঠিক আছে? এটা মাথায় রাখবে। কালো হচ্ছে নিগ্রোয়েড, পিত বা হরিদ্রাব হচ্ছে মঙ্গোলীয় যারা রয়েছে তারা, এবং রেটিনা কালার নীল সবুজ বাদামি হয় ককেশীয় বা ইউরোপিয়ান যারা রয়েছে, এবং অস্ট্রেলিয়ার কিছু মানুষদেরও এটা দেখতে পাওয়া যায় আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, চোখের কালারের সঙ্গে চোখের আকৃতিটা বলে দিই, যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে চোখের আকৃতি দেখেও কিন্তু বোঝা যায় কিরকম। মঙ্গোলীয় যারা রয়েছে তাদের কিন্তু আমাদের চোখের পাতায় কিন্তু ভাঁজ থাকে, চোখের পাতা যেটা সেই পাতায় কিন্তু ভাঁজ থাকে। কিন্তু আমরা দেখতে পাই যে নিগ্রো শ্রেণীর যারা মানুষ রয়েছে বা নিগ্রো শ্রেণীদের একটা আমাদের উপজাতি বলতে পারো বুশম্যান, এই বুশম্যানরা হচ্ছে ওই নিগ্রোদের একটা উপজাতি, সেই তারা কিন্তু তাদের কিন্তু চোখের পাতায় কোনো ভাঁজ থাকে না। ঠিক আছে? তো এটা কিন্তু একটা মনে রাখতে পারো, বা যদি চাও তোমরা মনে রাখতে পারো, না রাখার কিছু নেই। আচ্ছা, তাহলে এটা হলো চোখের রং বা চোখের কালার যেটা বলছি সেটা। এবারে রয়েছে আমাদের কি না, এবারে রয়েছে আমাদের সম্ভবত উচ্চতাটা রয়েছে এবারে। ঠিক আছে? আই কালার হয়ে গেল, এবার হচ্ছে শেপ অফ দ্য বডি বা দেহের আকৃতি, উচ্চতা আর ঠোঁটের গঠনটা পরে আসছে। তাহলে দেহের আকৃতি এবং উচ্চতার ব্যাপারটা আমরা এবারে দেখবো। ক নাম্বারে এটা হচ্ছে সম্ভবত 7 নাম্বারে। তাহলে দেহের উচ্চতা বা দেহের আকৃতি বলতে পারো। ঠিক আছে? উচ্চতা বা হাইট, হাইট কাদের সব থেকে বেশি হবে। ঠিক আছে? তো ককেশীয় যারা হয় তাদের কিন্তু উচ্চতা কিন্তু মাঝারি থেকে লম্বা হয়। ঠিক আছে? আমাদের কিন্তু মাঝারি থেকে লম্বা হবে কারা, মাঝারি থেকে লম্বা অ্যাকচুয়ালি লম্বাই হয়ে থাকে যারা হচ্ছে ইউরোপিয়ান গোষ্ঠী, ইউরোপীয়, বা আমরা যদি নরগোষ্ঠী বলি তাহলে হচ্ছে ককেশীয়। ককেশীয় ককেশীয় বলতে মেনলি ইউরোপীয় গোষ্ঠীকে বোঝানো হয়। তাহলে ককেশীয় গোষ্ঠী হচ্ছে মাঝারি থেকে লম্বা হাইট হয়ে যায়। ঠিক আছে? বা ম্যাক্সিমাম ক্ষেত্রে লম্বাই দেখতে হবে, 165 থেকে 175 সেন্টিমিটারের কাছাকাছি এদের হয়ে থাকে। ঠিক আছে? ভারতের ক্ষেত্রে যারা আর্য, আমরা যখন পড়াবো এর পরের ক্লাসে দেখবে যে আমাদের ওই রিসলেট যে শ্রেণী যখন পড়াবো তখন আর্যদের যে আমাদের ছিল, আর্যরা যারা ছিল আমাদের নরগোষ্ঠী, তাদের হাইট কিন্তু প্রচন্ড লম্বা ছিল, 165 থেকে 175 কাছাকাছি সেন্টিমিটার। তো এক্ষেত্রে ইউরোপিয়ানদেরও আমরা এই জিনিসটা দেখতে পাই, বা ককেশীয় গোষ্ঠীরও আমরা দেখতে পাই উচ্চতা এদের কিন্তু মাঝারি থেকে লম্বা হয়ে থাকে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা, মঙ্গোলীয় যারা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় না মাঝারি হয়, অনেক সময় মাঝারি থেকে বেটে হয়ে থাকে। ঠিক আছে? মাঝারিও হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝারি, এবং মাঝারি থেকে অনেক সময় বেটে, এবং কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা লম্বা আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে? সব রকমের মিক্সচার রয়েছে আর কি মঙ্গোলীয় যে গোষ্ঠীটা রয়েছে।
ঠিক আছে, মঙ্গোলীয় গোষ্ঠী। তবে ইউরোপিয়ানদের মতো অতটা লম্বা হয় না, এক্সেপশন রয়েছে অবশ্যই, কিন্তু ব্যতিক্রম থাকলেও আমাদের কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু ম্যাক্সিমামরাই লম্বাই দেখতে পাই আমরা। ঠিক আছে, এটা হচ্ছে মঙ্গোলীয়। মঙ্গোলীয়টা কিন্তু কি, মঙ্গোলীয় বলতে এশিয়া যারা রয়েছে তারা, ঠিক আছে, বা এইদিকে যে পার্টগুলো রয়েছে আমাদের পূর্ব এশিয়া। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার হচ্ছে আমাদের কি না, আমাদের তাহলে কোটা হলো, আমাদের ককেশীয় হলো, মঙ্গোলীয় হলো। আচ্ছা, এবারে নিগ্রোয়েড যারা রয়েছে, নিগ্রোয়েড আমরা নরমালি জানি যে বেটে আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, যারা আমাদের নিগ্রোয়েড হয় তারা কিন্তু কি হয়, তারা বেটে আকৃতির হয়ে থাকে, নরমালি বেটে আকৃতির হয়ে থাকে। এবার কোনো কোনো ক্ষেত্রে লম্বাও হয়। ঠিক আছে, আর বেটে হলে সেটা খুব বেটে হয়। ঠিক আছে, যেমন পিগমি, আমরা জানি যে পিগমি যে উপজাতিটা রয়েছে, একটু আগেই বলছিলাম আফ্রিকার, সেটা কিন্তু সব থেকে বেটে উপজাতি, সব থেকে আমাদের কিন্তু বেটে উপজাতি। তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু কি হয় না, আমাদের নিগ্রোয়েড যারা রয়েছে, আফ্রিকার যারা লোকজন রয়েছে, তারা কিন্তু লম্বাও হয় বিশাল ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, আর প্রচুর বেটেও হয়, মানে অধিক বেটে হয়। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। আর অস্ট্রেলিয়ান যারা রয়েছে, অস্ট্রেলয়েড যারা বলছিলাম আমি, ঠিক আছে, অস্ট্রেলয়েড হচ্ছে তারা কিন্তু মাঝারি সম্পন্ন হয়, মাঝারি উচ্চতা হচ্ছে অস্ট্রেলীয় উচ্চতা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, 8 নম্বরে কি ছিল, 8 নম্বরে আমাদের সম্ভবত ছিল লিপস, মানে আমাদের ঠোঁটের গঠন কিরকম রয়েছে, ঠোঁটের গঠনের ভিত্তিতেও কিন্তু কি করা হয়, ভাগ করা হয় থাকে, শেপ অফ দ্য লিপ বা ঠোঁটের গঠনের ভিত্তিতেও কিন্তু ভাগ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঠোঁট পাতলা হয়, কোনো ক্ষেত্রে মধ্যম আকৃতির হয়, কোনো ক্ষেত্রে আবার পুরু হয়ে থাকে। আমরা আফ্রিকার যদি লোকজন দেখি নিগ্রো, তাদের ঠোঁট কিন্তু প্রচন্ড পুরু হয় এবং প্রচন্ড কিন্তু মোটা হয়ে থাকে। তাদের ঠোঁট কিন্তু কি হয়, প্রচন্ড পুরু হয় এবং প্রচন্ড মোটা হয়। যারা নিগ্রোদের ঠোঁট কিন্তু পুরু এবং মোটা হয়ে থাকে, পুরো মোটা ঠোঁট। ঠিক আছে, আবার যারা ককেশীয় রয়েছে, মানে ইউরোপীয় গোষ্ঠী যারা রয়েছে, ইউরোপীয় লোকজন যারা রয়েছে, তাদের কিন্তু কি হয়, ঠোঁট কিন্তু পাতলা হয়। ঠিক আছে, আর মঙ্গোলীয় যারা রয়েছে তার মধ্যম প্রকৃতির ঠোঁট হয়। মঙ্গোলীয় যারা রয়েছে তাদের হচ্ছে মধ্যম মধ্যম প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বলা হয়ে থাকে। ঠিক আছে, আর লাস্ট একটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি না, আমাদের কিন্তু ব্লাড গ্রুপ, যেটা ব্লাড গ্রুপের ভিত্তিতেও কিন্তু ভাগ করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ব্লাড গ্রুপের ভিত্তিতেও কিন্তু ভাগ করা হয়ে থাকে, বা অনেক ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, মানে অনেক বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের মেইনলি 4টা ব্লাড গ্রুপ রয়েছে, কি এ বি আর ও। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে এ বি এবং ও, এই 3টে গ্রুপ সব থেকে বেশি দেখা যায় এশিয়ার মানুষদের মধ্যে, মানে যারা হচ্ছে মঙ্গোলীয়, যারা এ বি এবং ও, এই 3টে গ্রুপ দেখা যায় যারা মঙ্গোলীয় বা এশিয়ার যারা মানুষজন রয়েছে তাদের মধ্যে দেখা যায় সব থেকে বেশি এই গ্রুপের রক্ত, এ বি এবং ও। ঠিক আছে, আচ্ছা, এবারে নিগ্রো যারা রয়েছে, নিগ্রোয়েড মানে আফ্রিকান যারা রয়েছে, তাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায় কি, সব থেকে বেশি দেখা যায় আমাদের ও গ্রুপের রক্ত। নিগ্রোয়েড যারা আফ্রিকান মানুষজন রয়েছে তাদের ও গ্রুপের রক্ত সব থেকে বেশি দেখা যায়। আর ককেশীয়দের মধ্যে কি দেখা যায়, এ এবং ও গ্রুপের প্রাধান্য বেশি। এই যে ককেশীয় গ্রুপ হচ্ছে কারা, যারা ইউরোপিয়ান লোক, তাদের হচ্ছে এ এবং ও গ্রুপ, এই দুটো সব থেকে বেশি দেখা যায়। ককেশীয় যারা ইউরোপিয়ান যারা লোকজন রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। আর এবি এমনিতে আমরা জানি যে একটা রেয়ার, এবি ওটাও রেয়ার। তাহলে সেক্ষেত্রে এবিটা কিন্তু খুব কম মানুষের মধ্যে দেখা যায়, সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক আছে, তো এইগুলো গেল আমাদের কি না, এগুলো গেল আমাদের বিভিন্ন ধরনের যে উপাদান, কিসের উপাদান, এগুলো আমাদের কেন জানতে হচ্ছে, তার কারণটাই হচ্ছে যে এগুলোর ভিত্তিতে বা এগুলোর উপরে নির্ভর করেই কিন্তু আমাদের ভাগগুলো করা রয়েছে। এবারে তোমাকে যদি আমি একটা ক্লাসিফিকেশন করতে বলি বা পার্থক্য করতে বলি, যে তুমি বলো যে ককেশীয়, মঙ্গোলীয়, নিগ্রোয়েড এবং অস্ট্রেলীয়, এদের মধ্যে একটা আলোচনা করো, কি আলোচনা না, এই সমস্ত উপাদানগুলো নিয়ে, উচ্চতা, চোখের রং, চুলের গঠন, এগুলো নিয়ে একটা সেফালিক ইন্ডেক্স, ন্যাশনাল ইন্ডেক্স, সোশিয়াল ইন্ডেক্স, এগুলো নিয়ে তুমি একটা পার্থক্য করো। তুমি কিন্তু এটা বোঝার পরে তুমি কিন্তু তাদের পার্থক্য করতে পারবে। কারণ কি, আমি যেগুলো বুঝালাম সেগুলোর মধ্যে তুমি বুঝতে পারলে যে ককেশীয়দের যেমন হচ্ছে সরু থেকে মাঝারি চওড়া হয়ে থাকে, কিটা না আমাদের ফেসিয়াল মুখটা, বা এছাড়াও আমাদের মঙ্গোলীয় হচ্ছে মাঝারি চওড়া বা থেকে খুব চওড়া হয়ে থাকে। তাহলে এরকম ভাবে তুমি সবগুলোই জানলে যে কাদের কিরকম হয় মাথার আকৃতি, কাদের কিরকম হয় ঠোঁটের আকৃতি, কাদের কিরকম হয় স্কিনের কালার বা চামড়ার রং, কাদের কিরকম হয় চুলের রং, কাদের কিরকম হয় ঠোঁটের গঠন, কাদের হাইট কিরকম। তাহলে এই হিসাবে তুমি কি করতে পারছো, তুমি কিন্তু বিভিন্ন গ্রুপে কিন্তু ভাগ করতে পারছো। আমাদের মঙ্গোলীয়, ককেশীয়, নিগ্রোয়েড, অস্ট্রেলিয়ার, ঠিক আছে, ক্যাপয়েড, এরকম করে আমরা কিন্তু কি করতে পারি, আমরা বিভিন্ন গ্রুপে কিন্তু ভাগ করতে পারি। কাদেরকে না, বিভিন্ন রেসিয়াল মানুষজনকে, বিভিন্ন মানুষ যারা রয়েছে তাদেরকে বিভিন্ন রেসে বা বিভিন্ন রেসিয়াল গ্রুপে আমরা ভাগ করতে পারি বা জাতিগোষ্ঠীতে ভাগ করতে পারি। একই রকম ভাবে আমরা নেক্সট যে ক্লাসটা দেবো, সেকেন্ড ক্লাসটা, সেখানে আমরা কিভাবে দেখবো না, ভারতের যারা মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু কি করা হয়েছে, বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন রেসিয়াল গ্রুপে তাদেরকে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বা নরগোষ্ঠীতে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে দুজন খুব ইম্পর্টেন্ট লোক, আরো অনেকে ভাগ করেছেন, দুজন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রিসলে আর একটা হচ্ছে আমাদের বিএস গুহ বা বীর্যশঙ্কর গুহ। এই দুজনকার ক্লাসিফিকেশনটা আমরা সেকেন্ড ক্লাসে দেখবো। আর 3 নাম্বার যে ক্লাসটা হবে সেটাতে আমরা টোটালি এথনিসিটি, আমরা এর উপরে কিন্তু ক্লাসটা নেব, এথনিসিটি কি, তার বৈশিষ্ট্য কি, কি হবে এটা আমরা, মানে আমাদের এখানে এলো কনসেপ্টটা, ঠিক আছে, রেস এথনিসিটি কি পার্থক্য রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো।
ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা এটা ভালো করে রেডি করো। তোমাদের যদি নোটসটা দরকার হয় তোমরা কিন্তু আমাকে মেল করতে পারো। ওখানে মেল দেখবে দেওয়া আছে আমার। এছাড়াও তোমরা কি করতে পারো, ওখানে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে ওটা কিন্তু পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের মতো এতটাই। নেক্সট কোনো একটা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।